তোমরা কন্টিনিউ যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, আমার কাছ থেকে এনসিইআরটির সায়েন্স পড়ছো, তোমাদের দেখো নবম শ্রেণী পুরোটা, দশম শ্রেণীর কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি আমি করিয়ে দিয়েছি, আর এই বায়োলজিটা বাকি ছিল। আজকের এই ক্লাসে আমি চেষ্টা করছি একটা ক্লাসের মাধ্যমেই তোমার বায়োলজির মধ্যে যে যতগুলো চ্যাপ্টারগুলো রয়েছে, জীবনের প্রক্রিয়া সমূহ, তারপরে নিয়ন্ত্রণ, সমন্বয় সাধন, জীব কীভাবে জনন কার্য সম্পূর্ণ করে, তারপরে হচ্ছে বংশগতি, এই মানে প্রত্যেকটা বায়োলজি পুরোটাই আমি করিয়ে দিচ্ছি এখানে বস। তবে একটা জিনিস কি, আমি কিন্তু বোঝাতে পারবো না, কারণ বোঝাতে গেলে না কখনোই 2 ঘন্টার মধ্যে সম্ভব নয়, মানে 5-6 ঘন্টা লেগে যাবে। সেই জন্য আমি শুধু পড়িয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো আর এগুলো পড়ে নিবা, ঠিক আছে? তুমি চাইলে পরে আমাকে একটা ছোট্ট করে এসএমএস করবা, আমি হোয়াটসঅ্যাপে পিডিএফ দিয়ে দেবো, পড়ে নিবা, ঠিক আছে? আর দেখো একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো প্রথমে আসি খাদ্য ও পুষ্টি। দাদা, সকল জীবিত প্রাণীর বেঁচে থাকার জন্য খাদ্য কিন্তু অপরিহার্য, খাদ্যের প্রয়োজনই। খাদ্যের যে উপাদানগুলো রয়েছে কি কি, খাদ্যে কার্বোহাইড্রেট পাই, প্রোটিন পাই, ফ্যাট পাই, ভিটামিন পাই এবং খনিজ পদার্থও কিন্তু পাই। এই সবগুলোকেই খাদ্য অর্থাৎ পুষ্টি বলা হয়। কি বললাম? পুষ্টি কোনগুলো? ওই তোমার খাদ্য খেয়ে আমরা যে জিনিসটা লাভ করি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ পদার্থ, এগুলো সবই হচ্ছে পুষ্টি। পুষ্টি জীবকে কি করে? শরীর গঠন করে দেয়, জীবের বৃদ্ধি ঘটায়, তারপরে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে সাহায্য করে, শক্তি প্রদান করতেও কিন্তু পুষ্টি সাহায্য করে। দাদা, পুষ্টির ধরন ওই 2 রকমের পুষ্টি রয়েছে, আমরা তো পড়েছি যে স্বভোজী পুষ্টি আর হচ্ছে তোমার পরভোজী, আর যাকে বলা হয় অটোট্রপিক পুষ্টি, আর একটা আছে হেটেরোট্রপিক পুষ্টি। দেখো, উদ্ভিদ নিজেরাই সরল পদার্থ কোনগুলো, এই জল, কার্বন ডাই অক্সাইড, খনিজ, এগুলো থেকে কিন্তু নিজেরাই খাদ্য তৈরি করতে পারে। এই জন্য উদ্ভিদকে অটোট্রপস বলা হয়। কি বলে? অটোট্রপস। দেখো, হেটেরোট্রপিক পুষ্টি হলো এই প্রাণী ও মানুষ নিজেরা খাদ্য তৈরি করতে পারে না, তারা উদ্ভিদের তৈরি খাদ্যের উপর নির্ভরশীল, সরাসরি হোক বা পরোক্ষভাবে কিন্তু উদ্ভিদদের খাদ্যের উপরেই নির্ভরশীল। এই জন্য এদেরকে হেটেরোট্রপস বলা হয়। কাদেরকে? ওই তোমার প্রাণী অর্থাৎ মানুষদেরকে কিন্তু এরা কিন্তু হেটেরোট্রপসের মধ্যে পড়ছে। দেখো, খাদ্য কিভাবে তৈরি হয়, তাই না? ওই খাদ্য তৈরি হতে গেলে মানে খাদ্য প্রধানত উদ্ভিদের পাতায় খাদ্য তৈরি হয়। উদ্ভিদের পাতায় কিন্তু খাদ্য তৈরির প্রধান স্থান। ওই জন্য উদ্ভিদের পাতাকেই রান্নাঘর বা খাদ্য মানে কারখানা বলা হয়। খাদ্য তৈরির জন্য উদ্ভিদ যে সকল কাঁচামালগুলো ব্যবহার করে কি কি? দেখো, জল, খনিজ পদার্থ, এই দুটো কি মাটি থেকে মূল দ্বারা শোষণ করে পাতায় নিয়ে আসে। আর ওই বাতাস থেকে তোমার এই কার্বন ডাই অক্সাইড পাতায় গ্রহণ করে, তাই না? নিয়ে একটা প্রক্রিয়া ঘটে, যেই প্রক্রিয়ার নাম হচ্ছে সালোক সংশ্লেষ। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ওই পাতায় খাদ্য তৈরি হচ্ছে। দেখো এই প্রক্রিয়ায় কীভাবে কি তৈরি হয়। তা এই প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যালোকের শক্তি ব্যবহার করে জল ও কার্বন ডাই অক্সাইড থেকে খাদ্য গ্রহণ করছে। ওই তোমার কি করলো, বায়ুমণ্ডল থেকে মানে বাতাস থেকে 6 অণু কার্বন ডাই অক্সাইড নিল, আর 12 মাটি থেকে মূলরোমের মাধ্যমে কৌশিক প্রক্রিয়ায় 12 অণু জল নিল, নিয়ে ওই তোমার হচ্ছে পাতায়, উদ্ভিদের গাছের পাতায় তোমার কি রয়েছে, ক্লোরোফিল রয়েছে। সেই ক্লোরোফিল দ্বারা সূর্যের আলো শোষণ করে তৈরি করে ফেললো 1 অণু গ্লুকোজ, 6 অণু অক্সিজেন আর 6 অণু জল। ঠিক আছে? এবার দেখো এই প্রক্রিয়ায় তোমার এই ক্লোরোফিল কর্তৃক কি হচ্ছে, গাছের পাতায় ক্লোরোফিল রয়েছে, সেই ক্লোরোফিল কি করছে, আলোক শক্তি শোষণ করছে। আর এই আলোক শক্তি কি হচ্ছে, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়। আর জল নিয়েছিল মূল দিয়ে মাটি থেকে, তা সেই জলের অণু বিশ্লেষিত হয়, মানে ভেঙে গিয়ে হাইড্রোজেন আর অক্সিজেনে পরিণত হয়। কেমন? তা দেখো, তোমার এই কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে, যে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড নিচ্ছিল, সেই কার্বন ডাই অক্সাইডটা বিজারিত হয়ে কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা অর্থাৎ গ্লুকোজ কিন্তু তৈরি করে ফেলছে। কেমন? তা দেখো উদ্ভিদ কিভাবে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সেটা আগে দেখে নিই। দেখো, সালোক সংশ্লেষের জন্য উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এটি মূলত পাতার ত্বকে উপস্থিত মানে ছোট ছোট ছিদ্র তুমি দেখতে পারবা লক্ষ্য করলে, সেই ছিদ্র হচ্ছে পত্ররত্ন। এই পত্ররত্ন যাকে স্টোমাটা বলা হয়, এর মাধ্যমে কিন্তু বায়ুমণ্ডল থেকে তোমার এই কার্বন ডাই অক্সাইড নেয়। কিভাবে নেয়? দেখো, পত্ররত্ন পাতার পৃষ্ঠের ক্ষুদ্র ছিদ্র, যার মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান ঘটে। সালোক সংশ্লেষের সময় পত্ররত্ন দিয়েই কিন্তু কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন নির্গত হয়, মানে গ্যাসের আদান প্রদান ঘটে। দেখো, শুধু পাতা নয়, কাণ্ড ও মূলের ত্বকেও কিন্তু এরকম ছোট ছোট ছিদ্র থাকে, তা দিয়েও কিন্তু গ্যাসের আদান প্রদান ঘটে। তা তোমার এই
পত্ররত্ন খোলা ও বন্ধ রাখার জন্য কাজ করছে। পত্ররত্নের মধ্যে একজোড়া বৃক্কের মতো মানে কিডনির মতো একজোড়া কোষ থাকে, যাকে এই যে রক্ষী কোষ বলা হয়। এই রক্ষী কোষের মধ্যে যখন জল ঢুকে যাবে তখন রক্ষী কোষ ফুলে যাবে, আর ফুলে গেলে পরেই মাঝখানে ফাঁকা হয়ে যাবে, সেখান থেকে গ্যাস যাবে আসবে। আর এই রক্ষী কোষের মধ্যে থেকে জল বেরিয়ে গেলে একদম কোষ দুটো কুঁচকে যাবে, আর তখন কিন্তু পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে, গ্যাসীয় আদান প্রদান ঘটবে না। দেখো এখানে ছবিটা একটু ছোট্ট করে দেখে নাও দাদা, এই ছবিটা পুরোটাই তুলে দিয়ে এটা সমান এ, এটা সমান বি, এটা সমান সি, এটা সমান ডি দিয়ে জানতে চাইতে পারে। একটু ছোট্ট করে দেখে নাও যে ওপরের এই অংশটা, এটা মাথায় রাখবে, এটা হচ্ছে ঊর্ধ্ব বহিঃত্বক, এটা হচ্ছে নিম্ন বহিঃত্বক, আর তোমার হচ্ছে এই যে ক্লোরোপ্লাস্ট, এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আর এই ফাঁকা জায়গা হচ্ছে বাতবকাশ, আর এই নিচে রয়েছে এখানে, এটা মাথায় রাখবে, এটা হচ্ছে রক্ষী কোষ। যেমন যেমন আছে সেরকমই মাথায় রাখবা। দেখো ক্লোরোফিল কর্তৃক আলোক শক্তি শোষিত হয়, তার মানে গাছের পাতায় ক্লোরোফিল থাকে, সেই তো আলোক শক্তি শোষণ করে। তা ওই আলোক শক্তি দেখলাম তো, এটা রিপিট হয়ে গেছে, যাই হোক চলে আসো এবার। দেখো মৃতজীবী পুষ্টি, এই পুষ্টি পদ্ধতিতে জীবরা মৃত ও পচনশীল জৈব পদার্থ থেকে পুষ্টি গ্রহণ করে, যেমন ছত্রাক, মাশরুম বলতে পারো। দেখো না কিছু মরে গেলে তোমার হচ্ছে তার উপর থেকেই তোমার ওই ছত্রাক জন্মায়, মাশরুম জন্মায়, কিছু ব্যাকটেরিয়াও আছে, তাহলে এরা হচ্ছে মৃতজীবী, অর্থাৎ মরা বা পচা কোনো জৈব পদার্থ থেকেই কিন্তু এরা পুষ্টি গ্রহণ করে, এবং মানে সেখানেই আর কি জন্মায় বলতে পারো। পরজীবী পুষ্টি, এই পুষ্টি পদ্ধতিতে পরজীবী অন্য একটি জীবিত তোমার পোষক জীব থেকে সরাসরি পুষ্টি গ্রহণ করে, যেমন উকুন, তাই না? উকুন, ফিতাকৃমি, জোঁক, এরা কিন্তু হচ্ছে অন্য আরেকজনের উপর মানে নির্ভরশীল, অন্য একটা জীবিত জীবের উপর নির্ভরশীল, তার দেহে রক্ত চুষে নিয়েই তো উকুন দেখো না বেঁচে থাকে, বুঝতে পারছো? তাহলে উকুন হলো মাথায় রাখবা পরজীবী, ফিতাকৃমি, জোঁক। আর হলজৈবিক পুষ্টি মানুষ, তাই না, যেখানে জীব কঠিন বা তরল খাদ্য গ্রহণ করে এবং পরিপাকতন্ত্র, এদের কী রয়েছে, এদের কিন্তু পরিপাকতন্ত্র রয়েছে, সেই পরিপাকতন্ত্রের সাহায্যে হজম হয়, শোষণ হয়, আয়ত্তীকরণ ঘটে, তার মাধ্যমে কিন্তু শক্তি উৎপন্ন হয় এবং মানে পুষ্টি অর্জন করে শক্তি উৎপন্ন হয়। মানুষ এবং অ্যামিবা হলজৈবিক পুষ্টি পদ্ধতিতে পুষ্টি গ্রহণ করে। তা এর সঠিক ধাপটা কি? প্রথমে খাদ্য আহার মানে খাদ্য অর্থাৎ আহার কি করবে, গ্রহণ করবে, তারপরে হচ্ছে সেটাকে হজম করবে, শোষণ করবে, তারপরে আয়ত্তীকরণ এবং পরে নিষ্কাশন মানে নিঃসরণ করে ফেলবে, তাই না? মিথজীবী পুষ্টি দেখো, দুটি ভিন্ন জীব, মানে এখানে কি দুটো ভিন্ন জীব একে অপরের উপর নির্ভরশীল মানে থেকে আর কি বসবাস করে, মানে বলতে পারো মিথজীবী মানে কি দুটো আলাদা আলাদা জীব একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকে, মানে পুষ্টি সংগ্রহ করে, সেটাই তারাই হচ্ছে আর কি মিথজীবী। যেমন তোমার এই ছত্রাক আর শৈবাল, এরা দুজনা মিলে তৈরি হচ্ছে লাইকেন, ঠিক আছে? এই লাইকেন হলো কিন্তু মিথজীবী পুষ্টি, মানে পুষ্টি পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে লাইকেন, মিথজীবী উদ্ভিদও বলতে পারো, মানে উদ্ভিদ তো নয় সরি, প্রাণী। কেমন? দেখো অ্যামিবা ফ্যাগোসাইটোসিস নামক প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য গ্রহণ করে, আর এই প্রক্রিয়ায় অ্যামিবা সিউডোপোডিয়া বা ঘনপথ তৈরি করে ওই খাদ্যকে ঘিরে ফেলে এবং তারপর সেটিকে গ্রহণ করে ফেলে আস্তে আস্তে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ পয়েন্ট যে অ্যামিবা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে, আর অ্যামিবার কি, অ্যামিবার ওই ঘনপথ বা সিউডোপোডিয়া আছে, সেটা দিয়ে খাদ্যকে যে ঘিরে ফেলছে, ঘিরে ফেলে কিন্তু সেটাকে গ্রহণ করে ফেলছে। দেখো একটি পরজীবী উদ্ভিদ হলো স্বর্ণলতা, বলতে পারো পরজীবী উদ্ভিদ কিন্তু পরজীবী প্রাণী আমরা দেখলাম উকুন, তাই না, কি ফিতাকৃমি, আর উদ্ভিদ বললে স্বর্ণলতা, দেখোই তো দেখেছো আর কি। আর কীট পতঙ্গ ভোজী কিছু উদ্ভিদ আছে, যেমন কলসপত্রী উদ্ভিদ, সূর্য শিশির, তারপরে ভেনাস ফ্লাই ট্র্যাপ, এরা হচ্ছে কীট পতঙ্গ ভোজী উদ্ভিদ। দেখো পুষ্টির প্রধান 6টি পরিপোষক আছে, কি কি বা 6টি উপাদান রয়েছে। এক হচ্ছে তোমার এই ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মানে অতিমাত্রিক উপাদান আছে কিছু, আর কিছু আছে মাইক্রোনিউট্রিয়েন্ট, মানে স্বল্প মাত্রিক উপাদান, মানে কিছু বেশি পরিমাণে প্রয়োজন হয় উদ্ভিদদের, আর কিছু অল্প পরিমাণে। বেশি পরিমাণে তোমার এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, জল, আর তোমার হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট বা বলতে পারো যে অল্প মাত্রিক উপাদান হচ্ছে ভিটামিন আর খনিজ পদার্থ। দেখো কার্বোহাইড্রেট খেলে আমরা কি পাই? কার্বোহাইড্রেট প্রধানত আমাদের শক্তির মানে শক্তি কি করে, শক্তি দেয়, মানে শক্তি উৎপাদনকারী খাদ্য হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খেলে আমরা শক্তি পাবো। প্রোটিন আমাদের শরীর গঠনকারী খাদ্য, মানে আমাদের শরীর তৈরি হবে, বডি হবে, তাই না? আর ফ্যাট জাতীয় খাদ্য খেলে কি হবে, ওটা আমাদের খাদ্যকে সঞ্চয় করে রাখে, ওই জন্য বলতে পারো যে ফ্যাট শক্তি সঞ্চয়কারী খাদ্য, ভিটামিন হচ্ছে প্রতিরক্ষামূলক খাদ্য। কি বললাম একবার শুনে নাও, গুরুত্বপূর্ণ, যে কার্বোহাইড্রেট হলো শক্তি উৎপাদনকারী খাদ্য, প্রোটিন শরীর গঠনকারী খাদ্য, ফ্যাট শক্তি সঞ্চয়কারী খাদ্য, ভিটামিন প্রতিরক্ষা
প্রতিরক্ষামূলক খাদ্য। মানুষের প্রতি গ্রাম সর্বোচ্চ শক্তি সরবরাহকারী খাদ্য উপাদান হলো ফ্যাট। 1 গ্রাম প্রোটিন থেকে আমরা 4.1 ক্যালোরি তাপশক্তি পাই, আর 1 গ্রাম ফ্যাট থেকে 9.3 ক্যালোরি তাপশক্তি পাই। দেখো একটা সুষম খাদ্য দুধ, কারণ দুধে অনেক সব মানে ধরতে গেলে সব কিছুই পাওয়া যায়। দেখো দুধে ল্যাকটোজ কার্বোহাইড্রেট থাকে 4.5%, দুধে কেসিন নামক প্রোটিন থাকে 4%, দুধে ভিটামিন এ, বি1, বি2, বি12, ডি, ই থাকে, এবং দুধে জল থাকে 87%, দুধে ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এই সকল খনিজ পদার্থ কিন্তু পেয়ে থাকে। দেখো কার্বোহাইড্রেট প্রধানত 3 রকমের, মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড আর পলিস্যাকারাইড। মোনোস্যাকারাইডের মধ্যে পড়ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। ডাইস্যাকারাইডের মধ্যে ল্যাকটোজ, সুক্রোজ, মল্টোজ। পলিস্যাকারাইডের মধ্যে শ্বেতসার বা স্টার্চ, গ্লাইকোজেন আর সেলুলোজ পড়ছে। তাহলে সেলুলোজ, গ্লাইকোজেন এরা কিন্তু পলিস্যাকারাইডের মধ্যে পড়ছে। দেখো গ্লুকোজের রাসায়নিক সংকেত C6H12O6, সুক্রোজ এর রাসায়নিক সংকেত C12H22O11। দেখো কোষের জন্য শক্তির তাৎক্ষণিক উৎস হলো গ্লুকোজ, মাথায় রাখবে কোষের জন্য শক্তির তাৎক্ষণিক উৎস হলো গ্লুকোজ। প্রাণীদেহে এই গ্লুকোজ গ্লাইকোজেন রূপে সংরক্ষিত থাকে, আর উদ্ভিদে এই গ্লুকোজ স্টার্চ বা শ্বেতসার বা কার্বোহাইড্রেট রূপে কিন্তু সংরক্ষিত থাকে। উদ্ভিদের কাঠামোর সহায়তা প্রদান করে সেলুলোজ, মানে উদ্ভিদের গঠন তৈরি করতে সাহায্য করে সেলুলোজ। দেখো বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম উৎস এটা এখানে তো নেই, ওটা আরেকটা পিডিএফ আছে, যাই হোক ওটা লাগবে না, পড়তে হবে না। কারণ কেন বলো তো, কারণ ওটা তোমার হচ্ছে এনসিইআরটি পাঠ্য বইতে নেই, মানে পাঠ্য বইতে নেই বলতে গিয়ে তবেও গুরুত্বপূর্ণ। কারণ এনসিইআরটি মানে রেল কি বলেছে যে তোমাদের ওই 10th লেভেল পর্যন্ত, মানে 7-8 ধরে কিন্তু, আর 7-8-এ কিন্তু তুমি পাবা, বুঝতে পারছো? সেই জন্য দেখে নিবা। আর তোমাদের যে জিকের পিডিএফ আছে স্ট্যাটিক জিকে, তার মধ্যে কিন্তু আছে, দেখে নিতে পারো। আর দেখো জলে দ্রবীভূত ভিটামিন হচ্ছে বিসি, তেলে বা ফ্যাটে দ্রবীভূত ভিটামিন হচ্ছে এ, ডি, ই, কে। মানুষের পরিপাক প্রক্রিয়া কিভাবে ঘটে? প্রথমে মুখ থেকে গলবিল, গলবিল থেকে খাদ্যনালীতে, তারপরে পাকস্থলীতে যায়, তারপরে সেই খাদ্য ক্ষুদ্রান্ত হয়ে বৃহদান্ত হয়ে মলদ্বার হয়ে মানে মলাশয় হয়ে জমা থাকে, তারপর মলদ্বার হয়ে বাইরে বেরিয়ে যায়, তাই না? দেখো একজন প্রাপ্তবয়স্ক মানুষের পৌষ্টিক নালী ওই মুখ থেকে মলদ্বার পর্যন্ত 9 মিটার অর্থাৎ 30 ফুট লম্বা হয়। দেখো মুখবিবরে প্রথমে খাদ্য মুখে ঢুকলো, এবার এই মুখে তো কিছু না কিছু পরিপাক হবে, তাই মুখে পরিপাক করতে সাহায্য করে দাঁত, জিভ, সাবলিঙ্গুয়াল গ্রন্থি আর এই প্যারোটিড গ্রন্থি, এবং তার সাথে সাবম্যান্ডিবুলার গ্রন্থি। তাহলে খাদ্য মুখের মধ্যে ঢাললা, তখন সেখানে পরিপাক শুরু হয়ে গেল, তাই না? মুখেই কিন্তু পরিপাক কার্য শুরু হয়ে গেল। সাহায্য করছে কে? দাঁত সাহায্য করছে, জিভ, লিঙ্গুয়াল গ্রন্থি, প্যারোটিড গ্রন্থি আর সাবম্যান্ডিবুলার গ্রন্থি। দেখো দাঁতের সাহায্যে খাদ্য মানে ভেঙে টুকরো টুকরো করে নেওয়া হয়। দাঁত খুব শক্ত, দেখো না, ওই হচ্ছে ক্যালসিয়াম সালফেট বা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। প্রাপ্তবয়স্কদের 32 খানা দাঁত থাকে, শিশুদের 30 মানে 20 খানা দাঁত থাকে। এবার এই দাঁতগুলো একটু হালকা করে দেখে নাও। দেখো প্রাপ্তবয়স্কদের সবার ভেতরের দিকে মাড়ির দাঁত বলি না, ওটা হচ্ছে মোলার। মোলারের আগে রয়েছে প্রিমোলার, প্রিমোলারের আগে রয়েছে তোমার ওই ক্যানাইন, আর সামনে রয়েছে ইনসিজার। তা ওই মাথায় রাখবা, ওই মোলারের একটু বলে দিই শোনো। মোলার থাকে হচ্ছে তোমার ওই 3, 3, 6, এপাশে 3টে, পাশে 3টে, ওপরে 3টে, পাশে 3টে, মানে 12খানা মোলার থাকে। প্রিমোলার থাকে 2, 2, 4, মানে 4 দুগুণে 8টা প্রিমোলার থাকে। আর ওই ক্যানাইন থাকে একটা, দুটো, 4টে, তাহলে 4টে ক্যানাইন থাকে। আর ইনসিজার থাকে 4, নিচে মানে নিচে 4টে, ওপরে 4টে, 4, 4, 8টা। তাহলে দেখো 32টা হলো তো, 12 আর 8 20, আর এদিকে 12, হ্যাঁ 32টা হয়ে গেল। শিশুদের কিন্তু 20টা থাকে, মাথায় রাখবা। দেখো মোলার মানে মাড়ির দাঁত, মোলারের সবথেকে ভেতরের যে দাঁতটা সেটাকে আক্কেল দাঁত বলে, সেটা সবার পরে ওঠে আর কি। আর হাসলে পরে ইনসিজার বেরিয়ে যায়, মাথায় রাখবা। সবথেকে ধারালো দাঁত হচ্ছে ক্যানাইন। এই দেখো এখানে সুচালো দাঁত, আগে সুচালো 4খানা থাকে, ঠিক আছে, 4টে থাকে ক্যানাইন। দেখো চলে আসি জিভ। দেখো জিভেরটা এখানে ছবি দেওয়া নেই, আচ্ছা ছাড়ো, চলে আসো যে দেখো 3 জোড়া লালা গ্রন্থি যা হচ্ছে তোমার অবস্থান করে, যা হচ্ছে তোমার এই যার মধ্যে প্যারোটিড গ্রন্থি। এই প্যারোটিড গ্রন্থি কানের কাছে রয়েছে, এটা সবথেকে বড়। তাহলে সবথেকে বড় লালা গ্রন্থির নাম কি? প্যারোটিড গ্রন্থি। কোথায় থাকে? কানের কাছে থাকে। তারপরে সাবম্যান্ডিবুলার গ্রন্থি চোয়ালের মেঝের দুপাশে অবস্থান করে, এখান থেকেই সবথেকে বেশি লালা নিঃসৃত হয়। তাহলে কোন লালা গ্রন্থি থেকে সবথেকে বেশি লালা নিঃসৃত হয়? ওই সাবম্যান্ডিবুলার গ্রন্থি থেকে। আর একটা রয়েছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি, যেটা জিভের তলদেশে থাকে, এবং এটা হচ্ছে সবথেকে ছোট লালা গ্রন্থি। এই তিন
জোড়া কিন্তু, এই ৩ জোড়া লালা গ্রন্থির নাম মাথায় রাখবা, মানে দুটো প্যারোটিড গ্রন্থি, দুটো সাবম্যান্ডিবুলার আর দুটো সাবলিঙ্গুয়াল। দেখো লালায় থাকা উৎসেচক স্যালিভারি অ্যামাইলেজ জটিল শর্করাকে সরল শর্করায় ভেঙে দিতে পারে। লালা রসে লাইসোজোম উৎসেচক থাকে। লালা রসের পিএইচ মান 6.2 থেকে 7.6 মাথায় রাখবা। তা ওই লালা রস হয়ে খাদ্যনালী মানে হচ্ছে তোমার খাদ্যনালীর মধ্যে দিয়ে খাদ্য প্রবেশ করছে। এবার এই খাদ্যনালীর মধ্যে দিয়ে খাদ্য কেমনভাবে যাচ্ছে? তরঙ্গ তুল্য পেশি সংকোচনের মাধ্যমে খাদ্য চলতে লাগলো। তার মাথায় রাখবা খাদ্যনালীর দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। এটি পেরিস্টালসিস প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যকে পেটে পৌঁছে দেয়, পাকস্থলীতে। এই পেটে পৌঁছে দিল, আর পেটে পৌঁছাতেই ঢুকতেই থাকে কার্ডিয়া। এই কার্ডিয়া কি করে? খাদ্যনালী থেকে খাদ্যকে গ্রহণ করে। তারপরে উপরে দেখো যে ফান্ডাস হচ্ছে অপাচ্য খাদ্য বা গ্যাস সঞ্চয় করে রাখে। বডি মানে পেটের সব থেকে বড় অংশ যেটা বডি, ঠিক আছে। পাইলোরাস যেটা ডুওডেনামের সঙ্গে যুক্ত হয়ে ছোট অন্ত্রে খাবারকে পাইলোরাস, ঠিক আছে। পাইলোরাস কি করে? এই যে পাইলোরাস, এটা হচ্ছে পাইলোরাস, যেটা তোমার ডুওডেনামের সঙ্গে যুক্ত হয়ে ছোট অন্ত্র বা অনেক ক্ষুদ্রান্তে খাবারকে পৌঁছে দেয়। পাকস্থলীতে খাদ্য 4 থেকে 5 ঘন্টা থাকে। পাকস্থলী সকল খাদ্য মিলে কাইম তৈরি করে। তাহলে খাদ্যের কাইম কোথায় তৈরি হয়? পাকস্থলীতে। পাকস্থলীতে গ্যাস্ট্রিক গ্রন্থি রয়েছে। সেই গ্যাস্ট্রিক গ্রন্থির পিএইচ মান কত? 1.2। গ্যাস্ট্রিক গ্রন্থিতে আবার বিভিন্ন কোষ রয়েছে। তোমার এই প্যারাইটাল কোষ, চিফ বা প্রধান কোষ রয়েছে, মিউকাস কোষ রয়েছে। প্যারাইটাল কোষ থেকে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। তাহলে পাকস্থলীতে তুমি তো জানোই যে মানে অ্যাসিড, ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। কোন কোষ থেকে? প্যারাইটাল কোষ থেকে। চিফ বা প্রধান কোষ থেকে সিক্রেট পেপসিনোজেন নিঃসৃত হয়। মিউকাস থেকে শ্লেষ্মা বা মিউকাস নিঃসৃত হয়। পাকস্থলীতে প্রোটিনের পাচন প্রক্রিয়া শুরু হয়। দেখো মুখ থেকে খাদ্যনালী হয়ে চলে আসলো পাকস্থলীতে। পাকস্থলীতে এসেই কিন্তু তুমি প্রোটিন জাতীয় যে খাবারগুলো খাবা তার পরিপাকটা শুরু হবে। মাছ মাংস যা খাচ্ছ তার পরিপাক কিন্তু পাকস্থলীতেই শুরু হবে। তোমার এই প্রোটিন পাচক এনজাইম হলো পেপসিন, মানে প্রোটিনকে পাচন করতে সাহায্য করে যে উৎসেচকটা, এনজাইম মানেই তো উৎসেচক, সে তার নাম হচ্ছে পেপসিন। দেখো ক্ষুরওয়ালা প্রাণীদের পেটের সব থেকে বড় অংশ হলো রুমেন যাতে প্রাণীদের খাদ্য সঞ্চিত থাকে, বুঝতে পারছো। দেখো ক্ষুদ্রান্ত চলে আসি, পেট হয়ে মানে পাকস্থলী হয়ে পেটে ঢুকলাম, মানে তোমার ক্ষুদ্রান্তে ঢুকলাম। ক্ষুদ্রান্তের লম্বা হচ্ছে 7.5 মিটার, 1 মিটার চওড়া, চিকন হয় কিন্তু লম্বা অনেকটা হয়, পেঁচানো, তাই না? আচ্ছা, ক্ষুদ্রান্তের 3টি অংশ ডুওডেনাম, জুজেনাম, ইলিয়াম। বৃহদান্ত কিন্তু ছোট হয় কিন্তু চওড়া হয়, 3 ইঞ্চি চওড়া, 1.5 মিটার লম্বা হয়। মাথায় রাখবা। চলে আসো পিত্তথলি। দেখো পিত্তথলিতে পিত্ত জমা থাকে, কিন্তু পিত্ত তৈরি হচ্ছে কোথায়? পিত্ত লিভার বা যকৃতে তৈরি হয়ে ওই পিত্তথলিতে জমা হয়। প্রতিদিন 600 থেকে 700 মিলিগ্রাম পিত্ত উৎপন্ন হয়। পিত্তের পিএইচ মান 7.9 থেকে 8.5। পিত্তে কোনো উৎসেচক থাকে না। অগ্ন্যাশয়ে ঢুকে যায়। এবার অগ্ন্যাশয়ে দেখো উৎসেচক, অগ্ন্যাশয়ে 3 রকমের উৎসেচক বা এনজাইম পাওয়া যায়: অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজ। তা অ্যামাইলেজ কি করে? অ্যামাইলেজ তোমার এই স্টার্চ বা মানে শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। ট্রিপসিন প্রোটিনের পেপটনকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। আর লাইপেজ ফ্যাটের ফ্যাটি অ্যাসিডকে গ্লিসারলে পরিণত করে। দেখো এই অগ্ন্যাশয়ে আবার ওই উৎসেচকের পাশাপাশি কোষও থাকে, যে কোষ থেকে হরমোন নিঃসৃত হয়। 3 রকমের কোষ: আলফা কোষ, বিটা কোষ আর ডেল্টা কোষ। আলফা কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয়, বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়, আর ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যালিন নিঃসৃত হয়। চলে আসো এবার দেখো মাথায় রাখবা যে ক্ষুদ্রান্তের শোষণ এলাকায় বর্ধিত আঙুলের মতো প্রক্রিয়াগুলিকে ভিলাই বলে। খাদ্য উপাদানকে শরীরে পৌঁছানোর প্রক্রিয়াকে অ্যাসিমিলেশন বলা হয়। গুরুত্বপূর্ণ লাইন, মাথায় রাখবা। খাদ্য উপাদানকে শরীরে পৌঁছানোর প্রক্রিয়াকে অ্যাসিমিলেশন বলে। বৃহদান্তের আবার 3টি উপাদান বৃহদান্তে ঢোকো, যেখানে কি থাকে? সিকাম থাকে, কোলন থাকে, মলদ্বার থাকে। ছবি থাকলে ভালো বুঝতে পারতে। আর আমি এখন চাইছি যে একটা ক্লাসে কালকে থেকে, মানে সামনের দিন থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তাই আজকেই এটা কমপ্লিট করে দিয়ে পড়ে নিবা। দেখো খাদ্যনালীতে খাদ্য পাকস্থলীর অ্যাসিডে ঢুকে যায়, মানে একে অ্যাসিড রিফ্লাক্স বলা হয়। পেটের আন্তরণের ক্ষয়কে পেপটিক আলসার বলা হয়। যকৃতের প্রদাহকে হেপাটাইটিস বলা হয়, মাথায় রাখবে। মানুষের পরিপাকতন্ত্র পরীক্ষা করার জন্য এন্ডোস্কোপ ব্যবহার করা হয়। যে সকল জীব ঘাস লতাপাতা খায় তাদের অপেক্ষাকৃত বড় ক্ষুদ্রান্ত রয়েছে, যেমন গরু, ছাগল, ভেড়া। কেমন? চলো
তো শোষণটা এবার দেখে নাও। দেখো শোষণ হলো সেই প্রক্রিয়া যেখানে খাদ্য অর্থাৎ গ্লুকোজ তোমার এই কোষে ভেঙে শক্তি উৎপন্ন করে, আর এই শক্তি কোষের বিভিন্ন কাজ চালানোর জন্য ব্যবহৃত হয়। তা তোমার এই গ্লুকোজ প্রথমে কিভাবে ভাঙবে? দেখো প্রথম ধাপে কিন্তু সাইটোপ্লাজমে গ্লুকোজটা ভেঙে যাবে। তোমার গ্লুকোজের মধ্যে 6 কার্বন থাকে, মানে 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজটা ভেঙে গিয়ে 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, এবং এই ধাপটি সব জীবের ক্ষেত্রেই কিন্তু একই রকম, মানে সাইটোপ্লাজমেই ঘটবে সব জীবের ক্ষেত্রে, কেমন? আর দেখো শোষণ দুই প্রকারের, একটা হচ্ছে সবাত শোষণ, একটা অবাত শোষণ। সবাত মানেই বোঝা যাচ্ছে যে অক্সিজেন থাকতেই হবে, আর অবাত শোষণে কিন্তু অক্সিজেনের অনুপস্থিতিতে। তো দেখো সবাত শোষণ হলো অক্সিজেন থাকলে পরে ওই প্রথমে যে সাইটোপ্লাজমে 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ ভাঙলো, ভেঙে 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড হলো, সেই পাইরুভিক অ্যাসিডটা অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে গিয়ে কার্বন ডাই অক্সাইড, জল এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করবে, আর এই প্রক্রিয়াটা কোষের মাইটোকন্ড্রিয়ায় ঘটে। আর এখান থেকে মুক্ত শক্তির পরিমাণ অনেক বেশি হয়। যেমন আমাদের শরীরের কোষে স্বাভাবিক অবস্থায় এইভাবেই কিন্তু শক্তি তৈরি হয়, মাথায় রাখবা। দেখো অবাত শোষণ কিন্তু ইস্টের ক্ষেত্রে ঘটে, যেখানে অক্সিজেন থাকে না, অক্সিজেনের অনুপস্থিতিতে, মানে অক্সিজেন না থাকলে পরে তোমার এই সাইটোপ্লাজমে 6 কার্বন বিশিষ্ট যে হচ্ছে তোমার হচ্ছে গ্লুকোজটা ভেঙে আসা যে গ্লুকোজ, সেটা 3 কার্বন পাইরুভিক অ্যাসিড, তাই না? সেটা অক্সিজেনের অনুপস্থিতিতে ভেঙে গিয়ে ইথানল, কার্বন ডাই অক্সাইড অল্প পরিমাণে শক্তি উৎপন্ন করবে। এটা ইস্টের দেহে ঘটে। আর মুক্ত শক্তির পরিমাণ কম হয়, যেমন রুটি, মদ ইত্যাদি তৈরির সময় ইস্ট এইভাবেই কিন্তু শক্তি তৈরি করে। আর একটা অবস্থা রয়েছে যেখানে পেশিতে অক্সিজেনের ঘাটতি, মানে মানুষের ক্ষেত্রে, মানে প্রাণীদের ক্ষেত্রে বলতে পারো যে পেশিতে অক্সিজেনের ঘাটতি হলে ওই পাইরুভিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড এবং অল্প শক্তি তৈরি করে। আর ওই ল্যাকটিক অ্যাসিড জমে গেলে না পেশিতে ব্যথা, আক্ষেপ সৃষ্টি হয়। মানে যেমন মনে করতে পারো যে হঠাৎ দৌড়ানো বা ভারী কাজ করা, দেখবা তুমি কোনোদিন দৌড়াওনি, হট করে একদিন যদি 1 কিলোমিটার দৌড়ে আসো, দেখবা তোমার পায়ের পেশি ব্যথা করবে। তার মানে সেখানে কি সেখানে তোমার যতটা শক্তির প্রয়োজন তুমি লাগিয়েছো তত পরিমাণে অক্সিজেন সেখানে পৌঁছাতে পারেনি। সেই জন্যই কিন্তু বাস, মানে কি সেই জায়গায় ল্যাকটিক অ্যাসিড জমে গেছে, আর সেই জন্য কিন্তু তোমার ওখানে ব্যথা করছে, মানে সেইটাই আর কি। আমি যখন তোমাদের বুঝিয়েছি ভালো মতো বলে দিয়েছি। দেখো প্রথমে গ্লুকোজ 6 কার্বনযুক্ত মৌল, যেটা সাইটোপ্লাজমে সব জীবের ক্ষেত্রেই সাইটোপ্লাজমে ভাঙবে, ভেঙে গিয়ে 3 কার্বনযুক্ত পাইরুভিক অ্যাসিড এবং সাথে কিছুটা শক্তি উৎপন্ন হলো। এবার এই 3 কার্বনযুক্ত পাইরুভিক অ্যাসিডটা যদি অক্সিজেন পায়, মানে যে সকল জীবে অক্সিজেন পায়, তাহলে মাইটোকন্ড্রিয়ায় গিয়ে সেটা কার্বন ডাই অক্সাইড, জল এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করবে। আর যদি অক্সিজেন না পায়, অক্সিজেনের অনুপস্থিতিতে, মানে ইস্টের দেহে অক্সিজেন পাচ্ছে না, তাহলে সেটা ইথানল মানে 2 কার্বনযুক্ত ইথানল, কার্বন ডাই অক্সাইড ও শক্তি উৎপন্ন করবে। আর এমন কিছু মানে প্রাণী দেহেরই মানে অক্সিজেনের অভাবে, দেখো অক্সিজেনের অনুপস্থিতি আর অভাব কিন্তু আলাদা। অনুপস্থিতি মানে থাকেই না, আর অভাব মানে যতটা দরকার ততটা নেই আর কি, বুঝতে পারছো? সেইটাই আর কি, যে অক্সিজেনের অভাব হলে পরে ওই ল্যাকটিক অ্যাসিড, মানে সরি পাইরুভিক অ্যাসিডটা ভেঙে গিয়ে ল্যাকটিক অ্যাসিড আর শক্তি উৎপন্ন করবে অল্প পরিমাণে, কেমন? আচ্ছা দেখো এই শক্তি উৎপন্ন হলো, শক্তি অর্থাৎ এটিপি, বুঝতে পারছো? তা এই শোষণ প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি কোষে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট আকারে জমা হয়। তা এই এটিপিকে কোষের শক্তির মুদ্রা বলে, মানে এক একটা কয়েন বা মুদ্রা আকারে জমা থাকে। যখন যে কাজের জন্য যতটুকু শক্তির প্রয়োজন, তখন ওই এটিপি ভেঙে গিয়ে সেখানে ততটুকু শক্তি পাঠিয়ে দেয়। তা এটিপি কিভাবে তৈরি হয়? ওই শোষণ প্রক্রিয়ায় খাবার থেকে শক্তি বের হয়, সেই শক্তি এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট আর কি হয়, আর তার সাথে ফসফেট যোগ হয়ে যায়। ফসফেট যোগ হয়ে কিন্তু এটিপি অর্থাৎ একটা মুদ্রা অ্যাডিনোসিন ট্রাইফসফেট বানিয়ে ফেলে। দেখো এডিপি হচ্ছে তৈরি হচ্ছে, তার সাথে ফসফেট যুক্ত হয়ে তোমার হচ্ছে শক্তি তৈরি করছে, অর্থাৎ এটিপি তৈরি করছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর এটিপি থেকে শক্তি কিভাবে মুক্তি পায়? দেখো যখন কোষে কাজের জন্য শক্তির দরকার হয়, তখন এই এটিপি ভেঙে যায়। এটিপির এক প্রান্তের ফসফেট বন্ধন ভেঙে গিয়ে ৩.৫ কিলোজুল পার মোল শক্তি কিন্তু বের হয়। গুরুত্বপূর্ণ, হ্যাঁ? আর দেখো এটিপি দিয়ে কিভাবে, মানে কি কি কাজ হয়? মানে এটি ব্যাটারির মতো বলতে পারো, যে এটিপি বিভিন্ন কাজে শক্তি দেয়, যেমন পেশি সংকোচনের ক্ষেত্রে, পেশি সংশ্লেষের ক্ষেত্রে, স্নায়ু সংকেত পরিবহনের ক্ষেত্রে, ঠিক আছে? বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া চলাচলের জন্যও কিন্তু ব্যবহৃত হয়। সহজভাবে মাথায় রাখবে, এটিপি হলো কোষের রিচার্জেবল ব্যাটারি, যেখানে শোষণ যখন হবে তখন এটা চার্জ হয়ে যাবে, যখন কাজ করবা তখন এটা ডিসচার্জ হয়ে যাবে, আবার যখন শোষণ হবে তখন আবার চার্জ হবে, আবার যখন কাজ করবা তখন ডিসচার্জ হবে। সিম্পল ব্যাপার। চলে আসো দেখো উদ্ভিদ শোষণ এবং গ্যাসের বিনিময়। দেখো সবাত শোষণ অক্সিজেনের উপর নির্ভরশীল আমরা দেখলাম।
তা উদ্ভিদদের গ্যাস বিনিময়টা তোমার এই পত্ররন্ধ্র দিয়ে তো ঘটে। অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড এই ব্যাপন প্রক্রিয়ায় কোষে ঢোকে এবং বের হয়। রাতে সালোক সংশ্লেষ বন্ধ থাকে, তাই রাতে মূলত তোমার এই কার্বন ডাই অক্সাইড বের হয়। আর দিনে কার্বন ডাই অক্সাইড সালোক সংশ্লেষে ব্যবহৃত হয়, তাই বাইরে মূলত অক্সিজেন বেরিয়ে যায়। মাথায় রাখবা। প্রাণীদের শোষণ ও গ্যাসের বিনিময় দেখো প্রাণীদের ক্ষেত্রে অক্সিজেন সংগ্রহ এবং কার্বন ডাই অক্সাইড বের করতে হয়, মানে মানে বের করে দিতে হয় অঙ্গ থেকে, তাই না? তা দেখো স্থলজ প্রাণীরা বায়ুমণ্ডল থেকে যে তো অক্সিজেন নিয়ে নেয়, আর জলজ প্রাণী মানে যেমন মাছ টাছ বলতে পারো, এরা কিন্তু জলে থেকে মানে দেখো এরা হচ্ছে, যেমন মাছের কথায় আসো, মাছ মাছ হচ্ছে মুখ দিয়ে জল নেয়, আর সেই জল ফুলকা দিয়ে যায়, আর ফুলকা থেকেই কিন্তু অক্সিজেন রক্তে শোষিত হয়। জলে অক্সিজেন কম থাকার কারণে মাছের শোষণ হার বেশি, মাছ দেখবা বেশি ঘন 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 ফুলকা নাড়ায়। কেমন? মুখ ও ফুলকা ছিদ্র সম্মিলিতভাবে খোলা এবং বন্ধ হয়। দেখো, আচ্ছা সেটাই বললাম যে ঘন ঘন আর কি খোলে বন্ধ হয়। আর স্থলজ প্রাণী এবং মানুষের শ্বসন ক্ষেত্রে দেখো যে স্থলজ প্রাণীদের শ্বাসযন্ত্র বড় পৃষ্ঠতল, পাতলা এবং সূক্ষ্ম পর্দা থাকে, যাতে গ্যাস সহজে আদান প্রদান করতে পারে। মানুষের শ্বাসযন্ত্রের পথ কি প্রথমে নাসারন্ধ্র হয়ে মানে বায়ু তোমার হচ্ছে কোথায় ঢুকলো, নাসাপথে ঢুকলো, তারপরে গলদেশে ঢুকলো, তারপরে ফুসফুসের অ্যালভিওলায় চলে গেল। কেমন? আচ্ছা দেখো, নাসাপথে সূক্ষ্ম রোম ও মিউকাস থাকে, যেগুলো কি করে ওই তোমার ওই ধূলিকণা এবং জীবাণুকে ছেঁকে ফেলতে সাহায্য করে। গলদেশের তরুণাস্থি বলায় মানে বলায় থাকে, বায়ুপথ চেপে না যায়, সেই কারণেই কিন্তু গলদেশের তরুণাস্থি বলায় থাকে, রিংয়ের মতো বলতে পারো অনেকটা। ঠিক আছে? দেখো ফুসফুস ও বায়ুথলি, ফুসফুসের ভেতরে শ্বাসনালী ক্রমশ ক্ষুদ্র নালীতে ভাগ হয়ে বেলুনের মতো বায়ুথলিতে মানে বায়ুথলিতে শেষ হয় আর কি বলতে পারো, অ্যালভিওলায়ে। প্রত্যেকটি বায়ুথলির চারপাশে রক্তবাহ জালিকা থাকে, আর সেই জায়গায় কিন্তু গ্যাসের আদান প্রদান ঘটে। আমি তো বুঝিয়ে দিয়েছিলাম, এই যে অ্যালভিওলাই থাকে এখানে কিন্তু জালক রয়েছে, এই জালক থেকে গ্যাসীয় আদান প্রদান হয়। অ্যালভিওলাই থেকে জালকে অক্সিজেন ঢুকছে, জালক থেকে কার্বন ডাই অক্সাইড অ্যালভিওলাই ঢুকে মানে তোমার এই ফুসফুস হয়ে শ্বাসনালী হয়ে তোমার বাইরে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা চলে আসো, দেখো শ্বাস প্রক্রিয়ার ধাপ কি। দেখো শ্বাস নেওয়ার সময় পাঁজর তোমার হচ্ছে কি ওপরে ওঠে এবং মধ্যচ্ছদা নিচের দিকে চ্যাপ্টা হয়ে যায়। তোমার এই হচ্ছে বক্ষগহ্বর বড় হয়, আর ফুসফুসের মানে বায়ু ফুসফুসে ঢোকে। আর শ্বাস ছাড়ার সময় কোন প্রক্রিয়া ঘটে? শ্বাস ছাড়ার ঠিক তার উল্টোটা, যে ফুসফুসে সবসময় মাথায় রাখবা কিছু অবশিষ্ট বায়ু থাকে, যাতে গ্যাসের বিনিময়ের সময় পর্যাপ্ত হয় সেই জন্য। দেখো গ্যাসের বিনিময় হচ্ছে তোমার হ্যাঁ, দেখো রক্তে থাকা কার্বন ডাই অক্সাইড ফুসফুসের বায়ুথলিতে গিয়ে বাইরে বেরিয়ে যায়। বায়ুথলিতে থাকা রক্ত তোমার এই রক্তে প্রবেশ করে এবং শরীরের কোষে পৌঁছায়। সেটাই বললাম। দেখো শ্বাসরঞ্জক এবং রক্তের ভূমিকা। তোমার এই বড় প্রাণীদের কেবল ব্যাপন যথেষ্ট নয়, রক্তের শ্বাসরঞ্জন অক্সিজেন বহন করে, এবং মানুষের ক্ষেত্রে এটি হিমোগ্লোবিন, যা লোহিত রক্তকণিকায় থাকে এবং অক্সিজেনের সাথে সেটা যুক্ত থাকে। ঠিক আছে? ছবি দিয়ে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, এখন আর যাচ্ছি না। ঠিক আছে? এমসিকিউ করতে হবে না, চলে আসো। এখানেও রক্ত। দেখো রক্ত সম্পর্কিত অধ্যয়নকে হেমাটোলজি বলে। রক্তের পিএইচ মান 7.3 থেকে 7.4। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের রক্তের পরিমাণ 6 লিটার। রক্ত এক প্রকারের সংযোজক টিস্যু বা বলতে পারো যোগ কলা। রক্ত কোন কলা? যোগ কলা। দেখো রক্তের শ্রেণীবিভাগটা দেখে নিবা, গুরুত্বপূর্ণ। দেখো রক্তকে দুটো ভাগ করো। এক রয়েছে রক্তের মধ্যে রক্তরস বা প্লাজমা, কত শতাংশ? 55%। আর একটা রয়েছে রক্ত কণিকা, রক্ত কণিকা রয়েছে 45%। এই প্লাজমার মধ্যে প্রায় 90 থেকে 91% জল থাকে, আর তোমার এই 9 থেকে 10% মতো তোমার এই মাথায় একবার খনিজ মানে কঠিন পদার্থ থাকে। এই কঠিন পদার্থের মধ্যে কিছু আছে অজৈব উপাদান, কিছু জৈব উপাদান। অজৈব উপাদানের মধ্যে সোডিয়াম, তোমার এই ক্লোরিন, এই যে ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লোহা এগুলো থাকে। আর জৈব উপাদানের মধ্যে মাথায় রাখবা প্রোটিন থাকছে কিছু, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথম্বিন, ফাইব্রিনোজেন, কিছু নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ, আরও কিছু গ্লুকোজ, লিপিড, হরমোন, এনজাইম এগুলোও রয়েছে। তাহলে পরীক্ষায় যদি এখান থেকে এরকম তোলে যে রক্তের কোন অংশে তোমার হচ্ছে প্রোটিন বা অ্যালবুমিন, প্রোটিনের মধ্যেই তো অ্যালবুমিন, গ্লোবিউলিন এগুলো পাওয়া যায়, সরাসরি অপশনে প্লাজমা, রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা দিয়ে দিল, প্লাজমা সঠিক উত্তর করবা। বুঝতে পারছো? মানে মূল জায়গা কোথা থেকে বেরোচ্ছে? প্লাজমা থেকেই বেরোচ্ছে, এইদিকে এই পাশের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাই এখান থেকে যে কোনো একটা তুলে দিয়ে বললো যে রক্তের মধ্যে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ কোন অংশ থেকে মানে কোন অংশে উপস্থিত? প্লাজমা। বোঝা গেল? মানে ডাইরেক্ট ওপরেরটা থেকে
মানে তোমার হচ্ছে সম্পর্কিত। চলে আসো রক্তকণিকা, যেটা 45% রয়েছে। এটা 3 রকমের: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। এই শ্বেত রক্তকণিকা আবার দুটো ভাগ রয়েছে, একটা গ্রানিউলোসাইট, অ্যাগ্রানিউলোসাইট। এই গ্রানিউলোসাইটের মধ্যে ইউসিনোফিল আছে, বেসোফিল আর নিউট্রোফিল। আর অ্যাগ্রানিউলোসাইটের মধ্যে মনোসাইট আর লিম্ফোসাইট রয়েছে। কেমন? ছবি দিয়ে আমি বুঝিয়ে দিয়েছিলাম। যাই হোক, দেখো এই রক্ত প্লাজমার অনুরূপ তোমার হচ্ছে বর্ণহীন কম প্রোটিন ধারণকারী একটা উপাদান, যার নাম হচ্ছে লিম্ফ লসিকা। লসিকা পাচিত ও শোষিত ফ্যাট ক্ষুদ্রান্ত থেকে পরিবহন করে এবং বহির কোষীয় স্থান থেকে অতিরিক্ত রক্ত তোমার হচ্ছে পাঠিয়ে দেয়। 1 মিলিলিটার রক্তে আরবিসি থাকে তোমার ওই 4.5 মিলিয়ন থেকে 5.5 মিলিয়ন। 1 মিলিলিটার রক্তে ডব্লিউবিসি থাকে 4000 থেকে 11000 মতো। আর 1 মিলিলিটার রক্তে অনুচক্রিকা বা প্লেটলেট থাকে 1.5 লাখ থেকে 4.5 লাখ পর্যন্ত। দেখো, আরবিসির অপর নাম হচ্ছে এরিথ্রোসাইট, ডব্লিউবিসির অপর নাম লিউকোসাইট, অনুচক্রিকার অপর নাম থম্বোসাইট। এগুলো মাথায় রাখবা। আর আকারের দিক থেকে বড় ছোটোর মধ্যে যদি যাই, তাহলে ডব্লিউবিসি সব থেকে বেশি বড়, ঠিক আছে। তার থেকে ছোট হচ্ছে আরবিসি, তার থেকে ছোট হচ্ছে অনুচক্রিকা, যাকে প্লেটলেট বলা হয়। দেখো, আরবিসি বাইনোকেপ ডিস্কের মতো দেখতে হয়। ডব্লিউবিসি এটি নিউক্লিয়াসের সাথে অনিয়মিত আকৃতির দেখতে হয়। বুঝতেই পারছো, নিউক্লিয়াসের সাথে, মাথায় রাখবা ডব্লিউবিসির মধ্যেই কিন্তু কেবল নিউক্লিয়াস থাকে, আর অন্যগুলোই থাকে না। অনুচক্রিকা ছোট ডিস্ক আকৃতির, কেবল ডব্লিউবিসিতে নিউক্লিয়াস থাকে, যেটা বললাম, মাথায় রাখবা। আর কিন্তু ব্যতিক্রম হিসেবে বলতে পারো উট ও লামা নামক প্রাণীদের আরবিসিতেই কেবল তোমার নিউক্লিয়াস থাকে। দেখো, আরবিসি 120 দিন বাঁচে, ডব্লিউবিসি 10 থেকে 12 দিন, অনুচক্রিকা 7 থেকে 10 দিন বাঁচে। চলে আসো আরবিসি, রেড ব্লাড কর্পাসল, লোহিত রক্তকণিকা কোথায় গঠিত হয়? ওই শিশুদের ক্ষেত্রে ও দীর্ঘ অস্থির অস্থিমজ্জায়, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সমতল অস্থির অস্থিমজ্জা ও মাথার খুলিতে, ধ্বংস হয় প্লীহাতে। আর হিমোগ্লোবিন তোমার এই আরবিসির ভেতরে থাকে, মাথায় রাখবা। মানে হ্যাঁ, হ্যাঁ, তোমার এই হিমোগ্লোবিন কি আরবিসির ভেতরে থাকে। কাজ কি? এটি একটি হিমোগ্লোবিন অণু তোমার এই 4টি অক্সিজেন অণু বহন করতে পারে। মাথায় রাখবা যে একটি হিমোগ্লোবিন অণু 4টি অক্সিজেন অণু বহন করতে পারে। তোমার প্রয়োজনীয় উপাদান কি? তোমার এই আরবিসির প্রয়োজনীয় উপাদান হচ্ছে আয়রন। আয়রন রক্ত গঠনের জন্য অত্যন্ত জরুরি। দেখো, হোয়াইট ব্লাড কর্পাসল, শ্বেত রক্তকণিকা তোমার এই অস্থিমজ্জা বা লিম্ফটিক অঙ্গে আর কি বলতে পারো, লিম্ফ নোড, টনসিল, এই সব জায়গা থেকে তৈরি হয়, ধ্বংস হয় প্লীহা এবং লিভারে। কাজ হচ্ছে সংক্রমণের বিরুদ্ধে শরীরকে সুরক্ষা প্রদান করা। অনুচক্রিকা চলে আসো। অনুচক্রিকা অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট থেকে উৎপন্ন হয়, প্লীহা আর লিভারে সবই প্লীহাতেই ধ্বংস হয়। আর কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে, মানে আমাদের দেহের মধ্যে রক্ত জমাট যাতে না বেঁধে যায়, সেই জন্য রক্ত জমাট বাঁধায়। সরি, আমাদের দেহের মধ্যে বলছি কেন, মানে অনুচক্রিকার কাজ কি? যেখানে কোনো জায়গা কেটে গেলে তো রক্ত বেরোয়, তারপরে কিছু সময়ের মধ্যে দেখো সেখানে আর রক্ত বেরোয় না, তাই সেই জায়গাটা জমাট বাঁধানোর জন্য সাহায্য করে এই অনুচক্রিকা। মাথায় রাখবে যে রক্ত জমাট বাঁধার জন্য সাহায্য করে অনুচক্রিকা। কেমন? দেখো, হ্যাঁ, শ্বেত রক্তকণিকা ডব্লিউবিসি। তা এর ভাগগুলো তো আমরা একটু আগে দেখে নিলাম, তাই না? শ্বেত রক্তকণিকা গ্রানিউলোসাইট, অ্যাগ্রানিউলোসাইট, যার মধ্যে ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, মনোসাইট আর লিম্ফোসাইট রয়েছে। তা চলে আসো নিউট্রোফিল আর মনোসাইট। এই শ্বেত রক্তকণিকারই নিউট্রোফিল আর মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু গ্রাস করে ধ্বংস করে দেয়। লিম্ফোসাইট অ্যান্টিবডি উৎপন্ন করে শরীরকে রোগ থেকে রক্ষা করে। বেসোফিল হেপারিন নিঃসরণ করে, যা রক্ত জমাট বাঁধার জন্য সাহায্য করে, মানে জমাট বাঁধা রোধ করতে সাহায্য করে। দেখো, বুঝবা কিন্তু এই দুটো একটু গুলিয়ে যায়। অনুচক্রিকা কি করে? কেটে মেটে গেলে পরে সেই জায়গাটা যাতে আর একটু দানা রক্ত বেরোনোর পরে যাতে সেখানে আর রক্ত না বেরোয়, সেই জন্য অনুচক্রিকা কিন্তু সেখানে এসে জমাট হয়ে জাল তৈরি করে। আর তোমার এই হেপারিন কি বলতো? ওই বেসোফিল, তোমার বেসোফিলের মধ্যে থাকে হেপারিন, মানে বলতে পারো বেসোফিল থেকে হেপারিন নিঃসৃত হয়। আর হেপারিন কি করে? রক্ত জমাট বাঁধা রোধ করতে, মানে রক্ত তঞ্জনে সাহায্য করে। আমাদের শরীরের মধ্যে দিয়ে রক্ত চলাচল করছে, এবার যদি শরীরের মধ্যে কোনো জায়গায় রক্ত জমাট বেঁধে যায়, তাহলে তো হবে না, সেই জালকপত্র নষ্ট হয়ে যাবে। ওই জন্য বস এই হেপারিন কিন্তু তোমার এই রক্ত হচ্ছে জমাট বাঁধার জন্য রোধ করে বা রক্ত তঞ্জনে সাহায্য করে। বুঝতে পারলে? দেখো, ইউসিনোফিল তোমার এই হিস্টামিন ভেঙে অ্যালার্জি প্রতিরোধ কমাতে সাহায্য করে। আরবিসির মধ্যে চলে আসো। দেখো, আরবিসির সংখ্যা যদি কমে যায় তাহলে পরে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়। আরবিসির সংখ্যা বেড়ে গেলে পলিসাইথেমিয়া হয়। ডব্লিউবিসির সংখ্যা কমে গেলে লিউকোপেনিয়া হয়। ডব্লিউবিসির সংখ্যা বেড়ে গেলে লিউকেমিয়া বা বলতে পারো ব্লাড ক্যান্সার বা রক্তাল্পতা, মানে রক্ত ক্যান্সার হয়ে থাকে। দেখো, শরীরে অক্সিজেনের ঘাটতিকে
অ্যানক্সিয়া বলা হয়, মাথায় রাখবা। রক্তে ব্যাকটেরিয়ার উপস্থিতি এবং বৃদ্ধি, এটা হচ্ছে সেপ্টিসেমিয়া বলে। রক্তে অণুচক্রিকা থেকে প্রথমবিদ নিঃসৃত হয়, যা রক্ত জমাট বাঁধার সূচনা করে, মাথায় রাখবা। ওই যে অণুচক্রিকা থেকে প্রথম পিন বেরোয়, যেটা রক্ত জমাট বাঁধার জন্য কেটে মেটে গেলে সে জায়গায় জালকপথ তৈরি করে। কেমন? হেপারিন থাকার কারণে শরীরের ভেতরে স্বাভাবিকভাবে রক্ত জমাট বাঁধে না, যেটা বললাম। জোকের কি বলছে, জোকের লালা গ্রন্থিতে হিরুডিন নামক পদার্থ থাকে, যা রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে। তাহলে আমার মানুষের ক্ষেত্রে তোমার হচ্ছে দেখবা তোমার কি থাকে, হেপারিন থাকে, যাতে রক্ত জমাট না বাঁধে। আর জোকের ক্ষেত্রে হিরুডিন থাকে, আর যা কি করে, যা রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে। দেখো, রক্তের গ্রুপ 1901 সালে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার আবিষ্কার করেন, সেই কারণে 1930-এ তিনি নোবেল পান। আচ্ছা, এই রক্তের গ্রুপ সম্পর্কে দেখো, এখন আর বোঝাচ্ছি না, কারণ এটা বোঝাতে গেলে না যথেষ্ট সময় লাগবে। জাস্ট এখন তুমি রিভিশন করো, মাথায় রাখবা রক্তের মানে কিভাবে গ্রুপ বার করতে আমি তোমাদের শিখিয়ে দিয়েছিলাম। এর গ্রুপের মধ্যে দেখো এ গ্রুপ, বি গ্রুপ, এ বি গ্রুপ আছে, আর ও গ্রুপ আছে, তাই না? তা এবার দেখো, এই এ গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিজেনের কথা যদি বলি, এ গ্রুপে এ অ্যান্টিজেন থাকে, বি গ্রুপে বি অ্যান্টিজেন থাকে, এ বিতে এ বি অ্যান্টিজেন থাকে, ও গ্রুপে কিন্তু কোনো অ্যান্টিজেন থাকে না, মাথায় রাখবা। এবার অ্যান্টিজেন থাকলে অ্যান্টিবডি রাখতে হয়, মানে অ্যান্টিবডি রাখলে কি হয়, যাতে অন্য কোনো অ্যান্টিজেন যদি ঢুকে যায়, সেটাকে কিন্তু সে মানে মেরে ফেলে বলতে পারো, বা তাকে হচ্ছে চিনতে সাহায্য করে। ওই জন্য এ গ্রুপের ক্ষেত্রে বি অ্যান্টিবডি থাকে, আর বি গ্রুপের ক্ষেত্রে তোমার হচ্ছে এ অ্যান্টিবডি থাকে। আর এ বিতে কোনো অ্যান্টিবডি থাকে না, কারণ কোনো না কোনো অ্যান্টিবডি থাকলে তো সেম হয়ে যাচ্ছে, এরা কখনো সেম হতে পারে না, আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। আর ওতে তোমাদের হচ্ছে এ বি দুই প্রকারেরই অ্যান্টিবডি থাকে, কারণ এতে তো কোনো অ্যান্টিজেনই নেই, ওই জন্য দুটো অ্যান্টিবডি মানে এ বি দুই প্রকারের অ্যান্টিবডি থাকে। দেখো, রক্তের গ্রুপের জন্য মাথায় রাখবা, লোহিত রক্তকণিকার পৃষ্ঠে বিভিন্ন ধরনের প্রোটিন অ্যান্টিজেন হিসেবে থাকে। আর অ্যান্টিজেন হলো রক্তকণিকার গায়ে থাকা বিশেষ ধরনের প্রোটিন, মাথায় রাখবা। অ্যান্টিবডি শরীরে তৈরি হয় এক ধরনের রক্ষাকারী পদার্থ, যা বাইরের অপরিচিত অ্যান্টিজেনকে চিনে তাকে ধ্বংস করতে সাহায্য করে। ও সবাইকে রক্ত দিতে পারে, তাই ওকে সার্বিক দাতা বলা হয়। আর এবি সবার কাছ থেকে রক্ত নিতে পারে, তাই একে সার্বিক গ্রহীতা বলা হয়। দেখো পরে, একজন মানুষ যদি মানে একজন বাবার রক্তের গ্রুপ এ হয় এবং মায়ের রক্তের গ্রুপ বি হয়, তাহলে তাদের সন্তানের সম্ভাব্য রক্তের গ্রুপ কী হবে? দেখো, এইটাই প্রশ্ন কিন্তু আসতে পারে পরীক্ষায়। আমি শিখিয়ে দিই, একদম সিম্পল ব্যাপার। এ ও আর বি ও নিবা, মানে ওকে সবসময় টানবা। তাহলে এ বি মিলে এ বি হতে পারে, এ ও মিলে এ ও হতে পারে, আর ও বি মিলে ও বি, ও মিলে ও। তাহলে এ বি থাকছে, এ বি হতে পারে। ও ও এর মধ্যে শুধু এ কে টানবা, ও বাদ দিবা, এও হতে পারে। ও বির মধ্যে ওকে মানে শুধু বি কে টানবা, বিও হতে পারে। আর ওর মধ্যে ও হতে পারে, অর্থাৎ বলবা যে চারটেই সম্ভাবনা রয়েছে। এমন কোনো পিতা আর মাতা যার পিতার রক্তের গ্রুপ এ আর মাতার হচ্ছে বি, তাহলে তাদের সম্ভাব্য সন্তানের রক্তের গ্রুপ এ বিও হতে পারে, এও হতে পারে, বিও হতে পারে, ওও হতে পারে। কেমন? চলো, সংবহন তন্ত্রের প্রধান অংশগুলো দেখো, হৃৎপিণ্ড, রক্ত আর রক্তনালী, এগুলো হলো সংবহন তন্ত্রের প্রধান অংশ। এই হৃৎপিণ্ডকে তোমার এই পাম্পিং অঙ্গ বলা হয়। আর রক্ত তো জানোই যে আমাদের ধমনী, শিরা, রক্তজালকের মধ্যে যে তরলটা পরিবাহিত হচ্ছে, সেটা রক্ত। আর রক্তনালী হচ্ছে রক্ত চলাচলের পথ। এই তোমার ধমনী, শিরা, রক্তজালক, এগুলো সবই কিন্তু রক্তনালীর মধ্যে পড়ছে। দেখো, আমাদের হৃৎপিণ্ডকে পাম্পিং অঙ্গ বলা হয়, কারণ এই পাম্প করে সারা শরীর থেকে তো সারা শরীরে অক্সিজেনযুক্ত রক্তটা পাঠিয়ে দেয়, আর সারা শরীর থেকে তোমার এই ডি অক্সিজেনযুক্ত টেনে নিয়ে আসে, বুঝতে পারছো? সেই জন্য একে পাম্পিং অঙ্গ বলা হয়। এর ওজন হচ্ছে 300 গ্রাম, প্রায় 300 গ্রাম। এটি দুটি স্তরের একটি ঝিল্লি দ্বারা আবৃত থাকে, যার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে দাদা আমাদের হৃৎপিণ্ড যে ঝিল্লি দ্বারা আবৃত থাকে, তার নাম কি? পেরিকার্ডিয়াম। আর এর অবস্থানটা দেখো, ওই পাঁজরের সাপেক্ষে দ্বিতীয় ও পঞ্চম পাঁজরের মধ্যেই কিন্তু আমাদের হৃৎপিণ্ডটা অবস্থান করে। দেখো, মানুষের হৃৎপিণ্ডের মোট 4টি প্রকোষ্ঠ রয়েছে: বাম অলিন্দ, বাম নিলয়; ডান অলিন্দ, ডান নিলয়। এই বাম অলিন্দে কি হয় দাদা, ফুসফুস থেকে যে অক্সিজেনযুক্ত রক্তটা আসছে, মানে সে গ্রহণ করে, বাম অলিন্দ গ্রহণ করে বাম নিলয়ে পাঠিয়ে দেয়। আর এই বাম নিলয় কি করবে, সেই অক্সিজেনযুক্ত রক্তটা সারা দেহে ছড়িয়ে দেবে।
আর এই ডান অলিন্দ কি করবে? ডান অলিন্দ শরীর থেকে যে অক্সিজেনযুক্ত রক্তটা হচ্ছে সেটা গ্রহণ করবে, করে এই ডান নিলয়ে পাঠিয়ে দেবে। ডান নিলয় সেই অক্সিজেনযুক্ত রক্তটা আবার ফুসফুসে পাঠিয়ে দেবে, তাই না? সেইভাবেই তো অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড আর কি যাওয়া আসা করছে। এবার দেখো রক্তনালী, রক্তনালীর মধ্যে প্রথমেই দেখবো ধমনী। দেখো ধমনী হচ্ছে হৃৎপিণ্ড থেকে রক্ত বহন করে, বলতে পারো সাধারণত অক্সিজেনযুক্ত রক্ত বহন করে ধমনী। আর পালমোনারি ধমনী কিন্তু আলাদা। পালমোনারি ধমনী ওই ফুসফুসে অক্সিজেনযুক্ত রক্ত বহন করে। দেখো একটু ছবিটা না দেখলে পরে, না বললে তুমি বিষয়টা বুঝবে না। দেখো ধমনী আর পালমোনারি ধমনী কিন্তু আলাদা। 1 মিনিট। যাই হোক, আচ্ছা দেখো, হ্যাঁ, এই যে এইটা হচ্ছে কি, এটা ধমনী। এই যে লাল রঙের অংশে লেখা রয়েছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধমনী। ধমনী কি করছে? অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে পৌঁছে দিচ্ছে, ছড়িয়ে দিচ্ছে। আর একটা রয়েছে পালমোনারি ধমনী। কোনটা বলো তো? এই দেখো এই নীল রঙের যেটা, এটাকে বলা হয় পালমোনারি ধমনী। সে অক্সিজেনযুক্ত রক্তটা তোমার আবার ফুসফুসে পাঠিয়ে দিচ্ছে, তারপরে অ্যালভিওলাই হয়ে ব্রাঙ্কিওলস হয়ে তোমার আর কি শ্বাসনালী হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে অক্সিজেনযুক্ত রক্তটা। মানে রক্ত নয়, ওখান থেকে মানে আর কি ওই তোমার হচ্ছে এই পেছনে, এই ফুসফুসের পেছনে যে জালক রয়েছে, ওই জালক পথেই আর কি অ্যালভিওলাইগুলো মেশে। তুমি তো দেখে নিলা, যেখানে অ্যালভিওলাই রয়েছে তার কাছাকাছি জালক রয়েছে, সেখান থেকে কিন্তু অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের মানে গ্যাসের আদান প্রদান ঘটে, তাই না বস? আমি যখন বুঝিয়েছিলাম ভালো মতো বলেছিলাম। তাই ওই অ্যালভিওলাই হয়ে কার্বন ডাই অক্সাইড মানে ওই গ্যাসটা আর কি তোমাদের ফুসফুসের ব্রাঙ্কিওলস হয়ে নাসারন্ধ্র দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, তাই না? তো সেটাই আর কি, তুমি জাস্ট অতটা গভীরে যাচ্ছি না, মাথায় রাখবা দাদা। ধমনী কি করে? তোমার ওই অক্সিজেনযুক্ত রক্তকে সারা দেহে ছড়িয়ে দেয়। পালমোনারি ধমনী কি করে? অক্সিজেনযুক্ত রক্তটা আবার ফুসফুসে নিয়ে যায়। শিরার ক্ষেত্রে দেখো, শিরা কি করে? সারা দেহে যে অক্সিজেনযুক্ত রক্তটা হচ্ছে সেটা হৃৎপিণ্ডে নিয়ে আসে। আর ওই পালমোনারি শিরা কি করে? ওর শুধু নিয়ে আসা কাজ, ঠিক আছে? মানে শিরার কাজই হচ্ছে নিয়ে আসা। সে শিরা কি করে? শুধু শিরা তোমার ওই সারা শরীর থেকে ওই অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে। আর পালমোনারি শিরা কি নিয়ে আসে? ও ওই ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্তটা তোমার হচ্ছে ইসে নিয়ে আসে, মানে হৃৎপিণ্ডে নিয়ে আসে। এইটাই আর কি, ঠিক আছে? চলো, তা সেটাই মাথায় রাখবা। দেখো ওই যে পালমোনারি ধমনী ফুসফুসে অক্সিজেনযুক্ত রক্তটা বহন করে শিরা। শিরা হচ্ছে শরীরের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসে, সাধারণত অক্সিজেনযুক্ত রক্তটা নিয়ে আসে, বহন করে। পালমোনারি শিরা কি করে? ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্তটা নিয়ে আসে। দেখো রক্ত জালক, তুমি তো জানোই যে ধমনী ও শিরার সংযোগ স্থাপন করে, আর এখানে রক্ত ও টিস্যুর মধ্যেকার যে পদার্থের বিনিময় ঘটে, গ্যাসীয় পদার্থ বলো আরও সকল পদার্থের কিন্তু বিনিময় ঘটে। দেখো সংবহন দেখা যায় স্তন্যপায়ী পাখি, সরীসৃপদের ক্ষেত্রে সংবহন দেখা যায়। আর দেখো ধমনী শরীরে অক্সিজেন, দেখলাম যে মহাধমনী কি করে? শরীরে অক্সিজেনযুক্ত রক্তটা বহন করে। পালমোনারি ধমনী অক্সিজেনযুক্ত রক্তটা ফুসফুসে বহন করে। ক্যারোটিড ধমনী এটা মস্তিষ্কে রক্ত সরবরাহ করে। দেখো মস্তিষ্কেও কিন্তু রক্তের প্রয়োজন, তাই না? সেখানেও অক্সিজেনের দরকার। ওই জন্য মস্তিষ্কে যে রক্ত মানে যাচ্ছে সেটা হচ্ছে এই ক্যারোটিড ধমনীর মাধ্যমে যাচ্ছে। আর আমাদের হৃৎপিণ্ডেরও তো অক্সিজেনের প্রয়োজন, তাই না? হৃৎপিণ্ডকেও তো বাঁচতে হবে, ওই জন্য কিন্তু ওখানেও যে মানে ধমনীর মাধ্যমে রক্ত যাচ্ছে সেটা হচ্ছে করোনারি ধমনী। মাথায় রাখবে যে করোনারি ধমনী হৃৎপিণ্ডের পেশিতে রক্ত সরবরাহ করে। দেখো প্রতি মিনিটে স্বাভাবিক মানুষের হৃৎস্পন্দন 60 থেকে 100 বার, মাথায় রাখবে। দেখো রক্ত নিলয়ে প্রবেশ করে কখন? ডায়াস্টলের সময়। নিলয়ের সংকোচনের ফলে দেওয়ালে রক্তের চাপকে বলা হয় সিস্টোলিক চাপ। তা স্বাভাবিক সিস্টোলিক এবং ডায়াস্টলিক চাপ হলো 120 mmHg, মানে হচ্ছে মিলিমিটার হার্জ থেকে 80 মিলিমিটার হার্জ পর্যন্ত। উচ্চ রক্তচাপকে হাইপারটেনশন বলা হয়। ধমনী সংকোচনের কারণে হাইপারটেনশন হয়। পালস রেট পরীক্ষা করে হৃৎপিণ্ডের কার্যকারিতা জানা যায়। আর হৃৎপিণ্ডের কার্যকারিতা জানার সবথেকে ভালো একটা উপায় হচ্ছে ইসিজি করা, তাই না? আর দেখো হৃৎপিণ্ডের মানবদেহের এনার্জি প্লান্টও বলা হয়, মাথায় রাখবে। হৃৎস্পন্দন নিয়ন্ত্রণে পারকিনজি ফাইবার যুক্ত, মাথায় রাখবা। দেখো আল্ট্রাসাউন্ড তরঙ্গের প্রতিফলন ব্যবহার করেই কিন্তু তোমার এই হৃৎপিণ্ডের প্রতিচ্ছবি তৈরি করা সম্ভব। আর এই পদ্ধতির নাম হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। চলে আসো কঙ্কালতন্ত্র। দেখো কঙ্কালতন্ত্র গঠিত হাড়, তরুণাস্থি, লিগামেন্ট আর টেন্ডন দ্বারা। মাথায় রাখবে যে আমাদের কঙ্কালতন্ত্র হাড়, তরুণাস্থি, লিগামেন্ট আর টেন্ডন দ্বারা গঠিত। এই লিগামেন্ট হাড়কে হাড়ের সঙ্গে যুক্ত করে,
টেন্ডন কি করে? পেশিকে হাড়ের সঙ্গে যুক্ত করে, মাথায় রাখবা। দেখো কঙ্কাল তন্ত্রের কাজ হলো অঙ্গ প্রত্যঙ্গের সুরক্ষা প্রদান করা, শরীরকে শরীরকে চলাচল করতে সহায়তা করা, তারপরে রক্তকণিকার উৎপন্ন করতে উৎপাদনেও কিন্তু সাহায্য করে কঙ্কাল তন্ত্র। সাথে মাথায় রাখবা যে প্রয়োজনীয় পদার্থ যেমন ক্যালসিয়াম, ফসফরাস এগুলো সঞ্চয় করতেও কিন্তু সঞ্চয় করা হচ্ছে কঙ্কাল তন্ত্রের কাজ। শরীরের আকৃতি ও গঠন বজায় রাখাও কঙ্কালতন্ত্রের কাজ। দেখো বাহ্যিক কঙ্কাল দেখা যায় তোমার কিছু প্রাণীদের শরীরে বাইরের দিকে তোমার এই কঙ্কালতন্ত্র আর কি দেখা যায়। যেমন বলতে পারো, যেমন বেশ কিছু পতঙ্গ রয়েছে, আরশোলা, এদের ক্ষেত্রে আমরা বাহ্যিক কঙ্কাল দেখতে পাই। কেমন? দেখো তরুণাস্থি হাড়ের পৃষ্ঠকে নরম ও মসৃণ করে এবং এটি মূলত কন্ড্রোসাইট নামক কোষ দ্বারা গঠিত। গুরুত্বপূর্ণ লাইন মাথায় রাখবা যে কন্ড্রোসাইট নামক কোষ দ্বারা গঠিত তরুণাস্থি। দেখো হাড়ের কোষগুলো একটি শক্ত ম্যাট্রিক্সে আবদ্ধ থাকে, যা মূলত ক্যালসিয়াম ও ফসফরাস দ্বারা গঠিত। শিশুদের দেহে হাড়ের সংখ্যা 300টা আর পূর্ণবয়স্ক ব্যক্তিদের 206টি হাড় থাকে, তুমি তো জানোই, তাই না? এবার দেখে নাও যে প্রাপ্তবয়স্ক মানুষের যে হাড় রয়েছে 206টি, তার মধ্যে অক্ষীয় কঙ্কালে 80টি হাড় রয়েছে, আর অ্যাপেন্ডিকুলার কঙ্কালে রয়েছে 126টা হাড়। তা এই অক্ষীয় কঙ্কালে যে 80টা হাড় রয়েছে, যার মধ্যে মাথার খুলি মাথার যে কঙ্কাল পুরো মস্তিষ্কে 29টা হাড় রয়েছে। তাই মস্তিষ্কের মধ্যে দেখে নাও যে মস্তিষ্কের আবরণী, এখানে দেখো যেগুলো রং করা, এটাই হচ্ছে মস্তিষ্কের আবরণী। মস্তিষ্কের আবরণীতে 8টি হাড় রয়েছে। আমি বলেই দিয়েছিলাম যে ও টি পি সেপ। ওতে অক্সিপিটাল একটা, টিতে টেম্পারাল দুটো, প্যারাইটাল দুটো, আর বাদবাকি সব একটা করে। স্ফেনয়েড একটা, ইথাময়েড একটা, আর ফ্রন্টাল একটা। মাথায় রাখবা যে ওটিপি সেপ। চলে আসো মুখমণ্ডলে। আমাদের মুখমণ্ডলে 14টি হাড় রয়েছে, আর আমাদের হচ্ছে কানে রয়েছে 6টি, তিনটে 6টি, এক একটা কানে 3টে করে, যে ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস। আর এই স্টেপিসই হলো সব থেকে ছোট হাড়, আমাদের মানবদের সব থেকে ছোট হাড়। আর একটা রয়েছে তোমার এই গলার ওপরে জিভের নিচে অবস্থিত তোমার এই হায়োয়েড হাড়। মাথায় রাখবে হায়োয়েড হাড় একটি। তাহলে এবার যোগ করো, দেখো 8খানা তোমার এই মাথায় আবরণী রয়েছে, 14টা মুখমণ্ডলে, 6খানা কানে, 1খানা তোমার এই জিভের তলায় বলতে পারো, জিভের নিচে। তাহলে মোটমাট যোগ করো, দেখো 20 আর এদিকে 9, 29টি হাড় হয়ে যাচ্ছে। কেমন? কশেরুকা মেরুদণ্ডে মোট 26টা হাড় রয়েছে, যেখানে সার্ভাইকাল কশেরুকা সিতে 7, মাথায় রাখবে। আর থোরাসিস কশেরুকা অর্থাৎ টিতে হবে 12, ল্যাম্বার কশেরুকা এলে 5, স্যাক্রামে একটি, আর হচ্ছে কক্সিসে একটি, S1 C1। দেখো এর উপর কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয় যে প্রাপ্তবয়স্ক মানুষের মেরুদণ্ডের হাড়ের সূত্রটা কি। 1 মিনিট। হাড়ের সূত্র হচ্ছে C7 T12 L5 S1 C1, মাথায় রাখবে। ঠিক আছে? দেখো প্রথম সার্ভাইকাল কশেরুকার নাম হচ্ছে অ্যাটলাস। প্রথম সার্ভাইকাল কশেরুকার নাম কি? অ্যাটলাস। আর দ্বিতীয় 2 নম্বরটা বললে পরে সেটা হবে অ্যাক্সিস। কেমন? বক্ষপিঞ্জরে চলে আসি এবার। আমাদের বক্ষপিঞ্জরে মোটমাট 25টা হাড়। দেখো আমাদের বুকের খাঁচায় 24টা হাড় রয়েছে পাঁজরে, অর্থাৎ খাঁচায় 24টা হাড়, আর একখানা স্টারনাম রয়েছে যার সঙ্গে এই হাড়গুলো যুক্ত আছে, তাই না, মেরুদণ্ড থেকে বেরিয়ে। তো এই সত্যিকারের পাঁজর, যাকে ট্রুথ রিবস বলে, যেটা আছে 7 জোড়া, 14টি, মেরুদণ্ড থেকে বেরিয়ে সরাসরি তোমার এই স্টারনামের সঙ্গে যুক্ত হয়েছে, সেটাই আর কি সত্যিকারের পাঁজর। আর মিথ্যা পাঁজর, যেটা ফলস রিবস 5 জোড়া রয়েছে, এটা হচ্ছে তোমার কিন্তু ওই বলতে পারো কশেরুকা থেকে বেরিয়ে কিন্তু স্টারনামে যুক্ত হয়নি। ঠিক আছে? আর যার মধ্যে 2 জোড়া ভাসমান পাঁজর এরকম বেরিয়ে ফাঁকা ফাঁকা আছে। 2 জোড়া ভাসমান পাঁজর আর একটা বুকের হাড় স্টারনাম। মোটমাট 25টা রয়েছে বক্ষ পাঁজরে। আর মানবদের ঘাড়ে রয়েছে তোমার ওই ক্যাভিকাল 2টি, স্ক্যাপুলা 2টি। ক্যাভিকাল ওই দেখো না যে বেশি রোগা হয়, তার দেখো না সামনের দিকের দুটো হাড় দেখা যায়, ওই দুটোই হচ্ছে ক্যাভিকাল। আর পেছনের দিকে এই যে তোমার এই চ্যাপ্টা মতো পিঠে থাকে, এটা হচ্ছে স্ক্যাপুলা দুটো। ঠিক আছে? আর এখানে দেখো, এখানে এগুলো তো আমি লিখে দিয়ে বোঝানোর সময় বলে দিয়েছিলাম, তবে একবার দেখে নাও যে 206টা হাড়। তোমার এই হাতে কতগুলো থাকে বলো তো? পুরো একটা হাতে 30টা, এক হাতে 30টা, আর এক হাতে 30টা, এক ঠ্যাঙে 30টা, আর এক ঠ্যাঙে 30টা, প্রত্যেকটায় 30টা করে 120টা, 60 120টা। তো দেখে নাও এই যে হাতের এই যে এইটার নাম কি বলো তো? হাতের এই হাড়ের নাম হচ্ছে তোমার হিউমেরাস। ঠিক আছে? এখানে দুখানা থাকে, একটা হচ্ছে রেডিয়াস আলনা, আর এই কবজিতে বলতে পারো
থাবা, এই থাবায় থাকে কর্পাসল, মেটাকার্পাসল আর ফেলনজাস। ফেলনজাস থাকে 14টা, মেটা হ্যাঁ, হ্যাঁ, ফেলনজাস 14টা থাকে, আর মেটাকার্পাসল থাকে তোমার হচ্ছে 5টি, মাথায় রাখবা। আর কর্পাসল থাকে তোমার হচ্ছে, কর্পাসল মনে হয় 8টা হবে, হ্যাঁ 8টা হাতে। তো দেখো হিসাব করো, হিসাব করলে বেরিয়ে যাবে। তোমার হচ্ছে 14 আর 8 কত বলবা? 22। 22 আর এদিকে 5, দাদা 22 আর 5 হচ্ছে 27। 27 আর এদিকে 3টে, তাই না? 27 আর 3 30টা হয়ে গেল। ঠিক দুই হাতেও তাই একই রকম। পায়ে চলে আসো, দেখো পায়েও কিন্তু এই 30টাই থাকে। ঠিক আছে, এইটার নাম হচ্ছে ফিমার। সব থেকে মানে বড় এবং শক্ত হাড় হচ্ছে ফিমার। আর টিবিয়া, ফিবুলা এক এক ঠ্যাঙে দুটো করে, তাহলে এখানে 3টে হলো, তাই না? আর একটাই মানে মাঝখানে একটা বল ছকেট, মানে ছকেট না, এটা বল থাকে, যার নাম হচ্ছে এটাকে বলা হয় তোমার ওই যে হচ্ছে ওই প্যাটেল বলে, প্যাটেল। এখানে লেখা আছে দেখো, প্যাটেল বলে। তাহলে এখানে কটা হলো? 4টে হয়ে গেল। ঠিক আছে, এখানেও ঠিক তাই, তোমার এই ফেলনজাস থাকে, আর হচ্ছে হচ্ছে এটা হচ্ছে মেটাটার্সেল, টার্সেল আর মেটাটার্সেল। টার্সেল হাতে দেখেছিলাম 8খানা, এখানে একটা কমে যাবে, 7টা হবে, কারণ একটা তোমার এই প্যাটেল ঢুকে গেছে। 7টা হবে, এই আছে তোর মেটাটার্সেল 5টা হবে, ফেলনজাস 14টা। যোগ করে দেখো 30টাই হচ্ছে। ঠিক আছে, তাহলে এই 30টা হলো, 7টা। তাহলে এবার একটু যে যোগ করে দেখো বস, একটু যোগ করে দেখো। আচ্ছা তোমার এই, আচ্ছা একটু আমি এখানেই বলে দিই, চলো একটু দেখেই নাও 206খানা হাড় কোথায় থাকে, মনে থেকে যাবে। তোমার ওই আমার মাথায় যদি চাই, মাথায় 29টা, দাদা মানে পুরো মস্তিষ্কে 29খানা হয়ে গেল। আচ্ছা বুকের খাঁচা, বুকে আছে 24টা, বুকের খাঁচায় 24টা প্লাস একটা তোমার ওই ইসে, ওই হচ্ছে স্টারনাম। আর আমাদের হচ্ছে মেরুদণ্ডে আছে 26টা, মেরুদণ্ডে 26টা। যোগ করো দেখো, 29 আর 1-এ 30টা হলো, 26 আর 24 যোগ করলে দিকে কত হয় বলো? 50টা। 50 আর 30 80টা হয়ে গেল ওপরে অক্ষীয় কঙ্কালে। আর আর তোমার হচ্ছে নিচে চলে আসো, যেটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার কঙ্কালে। সেখানে দেখো তোমার হচ্ছে 30টা, কি বললাম? হ্যাঁ মানে হাতে 30, দুই হাতে 30, 30, 60, দুই ঠ্যাঙে 30, 30, 60, মানে 120টা তো হলেও। আর ওই ঘাড়ে, যে তোমার হচ্ছে দুই ঘাড়ে দুটো দুটো 4টে করে, ওই যে যেটা তোমার বললাম স্ক্যাপুলা, আর হচ্ছে এই কি বলে স্ক্যাপুলারটা, স্ক্যাবিকাল। ঠিক আছে, দুটো 4টে হলো। আর দুটো তোমাদের ওই নিচে, নিচে মানে বুঝতে পারছো, পাম্পে আর কি, ওখানে কিন্তু মানে এরকম ঘোরানো পেঁচানো ছবি থাকলে ভালো বোঝাতো, ওখানে দুটো থাকে। পাম্প মানে বুঝতে পারছো তো কোথার কথা বলছি? তার মানে মোটমাট 126টা হয়ে যাচ্ছে। কেমন, কোনো সমস্যা? দেখো এখানে চলে আসো, চলে আসো। বুকের হাড় হচ্ছে স্টারনাম, আর কলার হাড় হচ্ছে স্ক্যাবিকাল, কাঁধের হাড় হচ্ছে স্ক্যাপুলা, হাঁটুর হাড় হচ্ছে প্যাটেলা বা প্যাটেল, আর সব থেকে বড় হাড় ফিমার, সব থেকে ছোট হাড় স্টেপিস। দেখো চলমান জয়েন্টের দুটি হাড়ের মধ্যে যে লুব্রিকেটিং তরল পাওয়া যায় তাকে বলা হয় তোমার ওই সাইনোভিয়াল তরল। ঠিক আছে, বল আর সকেট জয়েন্ট তোমার ওই কাঁধে আর হিপ জয়েন্টে বা নিতম্বের জয়েন্টে দেখা যায়। চলে আসো এবার মানুষের রেচনতন্ত্রের অঙ্গ। দেখো মানুষের রেচনতন্ত্রের অঙ্গগুলো কি কি? কিডনি আছে, ইউরেটর আছে, ইউরেনারি ব্লাডার, আর তোমার হচ্ছে ইউরেথ্রা বলতে পারো। কিডনি, ইউরেটর, ইউরেনারি ব্লাডার মানে মূত্রথলি, আর ইউরেথ্রা মানে মূত্রনালী আর কি। তো দেখো বিপাক প্রক্রিয়া প্রধান, মানে বিপাক প্রক্রিয়ার প্রধান বজ্র পদার্থগুলো কি কি? কার্বোহাইড্রেট বিপাকের ফলে যে বজ্র পদার্থ হয় সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর জল। প্রোটিন বিপাকের ফলে নাইট্রোজেন যুক্ত যৌগ তৈরি হয়। আর ফ্যাট বিপাকের ফলে কার্বন ডাই অক্সাইড জল তৈরি হয়। দেখো জলজ প্রাণী, এদের বিপাকীয় বজ্র পদার্থ হলো অ্যামোনিয়া, জলজ প্রাণী। পাখিদের বিপাকীয় বজ্র পদার্থ হচ্ছে ইউরিক অ্যাসিড। স্তন্যপায়ী মানে স্তন্যপায়ী প্রাণী আর ওই স্থলজ উভয়চর, এদের কিন্তু ইউরিয়া হয়ে গেল বিপাকীয় বজ্র পদার্থ। আর জলজ উভয়চরদের অ্যামোনিয়া হলো বিপাকীয় বজ্র। কেমন? তা মানুষের ক্ষেত্রে চলে আসি। মানুষের ইউরিয়ার ঘনত্ব সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি ইউরিয়ার ঘনত্ব হেপাটিক শিরায়, মাথায় রাখবে। আর সব থেকে কম ইউরিয়ার ঘনত্ব রেনাল ধমনীতে। কিডনি অর্থাৎ বৃক্কের কথায় চলে আসি। বৃক্কের দৈর্ঘ্য ওই 10 থেকে 12 সেমি, প্রস্থ 5 থেকে 7 সেমি, পুরু ওই 2 থেকে 3 সেমি, ওজন হচ্ছে প্রায় 170 গ্রাম। আর কিডনির সব থেকে মানে বাইরের অংশকে কর্টেক্স বলে, আর ভেতরের অংশকে মেডুলা বলে। কিডনি সম্পর্কিত অধ্যয়নকে কি বলে বলো? নেফ্রোলজি। কিডনি সম্পর্কিত অধ্যয়নকে নেফ্রোলজি বলে। দেখো মানুষের কিডনির পরিস্রাবন একক হলো নেফ্রন। তা প্রস্রাব গঠনের ধাপ কি? প্রথমে পরিস্রাবন হবে, তারপরে পুনর্শোষণ হবে, তারপরে পুনর্নিঃসরণ হবে। কিডনি দ্বারা শোষিত হয় না অ্যামোনিয়া, কিন্তু কিডনি দ্বারা শোষিত হয় না, নির্গত হয়, মাথায় রাখবে। আর শোষিত হয় গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, লবণ, জল, এগুলো কিন্তু
শোষিত হয় কিডনি দ্বারা। চলে আসো, দেখো ডান কিডনি বাম কিডনির তুলনায় নিচে অবস্থান করে, কারণ ডান পাশে যকৃৎ থাকে মানে লিভার থাকে, সেই জন্য একটু নিচে অবস্থান করে। ইউরেটার হলো সেই নল যা তোমার এই কিডনি ও মূত্রথলি থেকে মূত্রথলিকে সংযুক্ত করে, জানোই তো তাই না, চিকন চিকন দুখানা নালী যে থলিকে যুক্ত করছে। আমরা প্রস্রাবের উদ্দীপনা নিয়ন্ত্রণ করতে পারি, কারণ এটি স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণে থাকে, তাই না। তারপরে দেখো ভাস ডিফারেন্স টেস্টিস থেকে আসা নালীর সঙ্গে যুক্ত হয়ে মূত্রনালী নামে একটি সরল পথ তৈরি করে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রস্রাবে 95% জল, 2.5% ইউরিয়া, 2.5% আর অন্য বজ্র পদার্থ থাকে। অ্যামোনিয়া থেকে মূত্রে যে পদার্থ তৈরি হয় তাকে ইউরিয়া বলে। আর রক্তে ইউরিয়া জমা হলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে ইউরেমিয়া বলা হয়, ঠিক আছে, ইউরোমিয়া বলা হয়। প্রস্রাবে তোমার এই গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে তাকে গ্লাইকোসুরিয়া বলা হয়, মানে গ্লাইকোসুরিয়া রোগ আর কি। শরীরে শক্তির জন্য চর্বি ভেঙে গেলে কিটোন উৎপন্ন হয়, মাথায় রাখবে। আর তারপরে চলে আসো যে মানুষের কিডনিতে পাথর তৈরির জন্য দায়ী প্রধান পদার্থ ক্যালসিয়াম অক্সালেট। প্রস্রাবের হলুদ রঙের কারণ হলো তোমার এই ইউরোবিলিন বা বলতে পারো ইউরোক্রোমের কারণে। দেখো কিডনি ব্যর্থ হলে কৃত্রিমভাবে রক্ত পরিশোধনের মাধ্যমে চিকিৎসা করা হয়, একে বলা হয় তোমার হেমোডায়ালাইসিস। ম্যালপেজিয়াম নালিকায় পতঙ্গদের রেচন অঙ্গের নাম, তাই না। উদ্ভিদদের ক্ষেত্রে হালকা করে একটু দেখে নাও, উদ্ভিদরাও তাদের রেচনপদ ত্যাগ করে ওই পাতা ঝরিয়ে বা ফল ঝরিয়ে বা বাকল মোচনের মাধ্যমে। পাতা দিয়ে যেমন বলবা যে যারা পর্ণমোচী উদ্ভিদ, যেমন তোমার হচ্ছে শিমুল, শিরীষ, এরা কিন্তু মানে বছরের একটা নির্দিষ্ট ঋতুতে পাতা ঝরিয়ে পত্র বচনের মাধ্যমে দেহের রেচনপদ ত্যাগ করে। ফল মোচনের মাধ্যমে বলবা লেবু, তেঁতুল, আপেল, এই সমস্ত উদ্ভিদরা এরা কিন্তু দেখবা কন্টিনিউ ফল ফেলতেই থাকে, অর্থাৎ তাদের দেহের যে বজ্র পদার্থ সেগুলো বার করে। আর বাকল মোচনের মাধ্যমে অর্জুন, পেয়ারা, দেখবা এদের ছাল বা বাকল কিন্তু ওঠে এদের দেহ থেকে, মানে গাছের অংশ থেকে, কাণ্ড থেকে, তাই না। সে তার মাধ্যমে কিন্তু এরা রেচন পদ ত্যাগ করে। চলো তাহলে এবার আমরা এরপরে চলে যাই নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন থেকে। দেখো স্নায়ুতন্ত্রের উপাদানগুলো কি কি, ওই মস্তিষ্ক, মেরুদণ্ড বা স্পাইনাল কর্ড, আর এদিকে স্নায়ু রয়েছে। মাথায় রাখবে যে স্নায়ুতন্ত্রের উপাদানগুলো হচ্ছে মস্তিষ্ক, স্পাইনাল কর্ড আর স্নায়ু। মানুষের মস্তিষ্কের গড় ওজন ওই 1200 থেকে 1400 গ্রাম, যেখানে পুরুষদের ওই 1336 গ্রাম মতো আর মহিলাদের 1198 গ্রাম। মস্তিষ্কের ওজন শরীরের মোট ওজনের প্রায় 2%। দেখো মানব মস্তিষ্কের 3টি স্তরে আবৃত, যাকে মেনিনজেস বলা হয়। গুরুত্বপূর্ণ পয়েন্ট, মাথায় রাখবে যে মানব মস্তিষ্ক 3টি স্তরে আবৃত, যাকে মেনিনজেস বলে। তা এই 3টি স্তর কি কি, ডুরা ম্যাটার, আর অ্যারাকনয়েড ম্যাটার, আর হচ্ছে পিয়া ম্যাটার। এই ডুরা ম্যাটার হচ্ছে বাইরের শক্ত স্তরটা, অ্যারাকনয়েড ম্যাটার হচ্ছে মাঝের যে জালের মতো স্তরটা, আর পিয়া ম্যাটার হচ্ছে ভেতরে নরম স্তর, মস্তিষ্কের সাথে লেগে থাকে হচ্ছে, সেটাই তোমার হচ্ছে পিয়া ম্যাটার। কেমন, দেখো মানব মস্তিষ্কের প্রধান 3টি অংশ রয়েছে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের মধ্যে পড়ছে তোমার গুরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস। আর এই পশ্চাৎ মস্তিষ্কের অংশগুলো মাথায় রাখবা, লঘু মস্তিষ্ক, পন্স আর মেডুলা। তো দেখো চলে আসি যে অগ্র মস্তিষ্কের প্রথমে রয়েছে গুরু মস্তিষ্ক। তাই এই গুরু মস্তিষ্কের প্রধান কাজ চিন্তা করা, আমরা যে চিন্তা ভাবনা করি সেটা কে নিয়ন্ত্রণ করে, এই গুরু মস্তিষ্ক। কেমন, তারপরে স্পর্শ বোধ ও মানসিক বোধ নিয়ন্ত্রণ, নানা শারীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন ঘটায়, সহজাত প্রবৃত্তি নিয়ন্ত্রণ করে, কে করে, গুরু মস্তিষ্ক। দেখো থ্যালামাসের কাজ কি, থ্যালামাসের কাজ হলো তোমার এই নাক, ত্বক, জিহ্বার কাজগুলো নিয়ন্ত্রণ করা। আমাদের নাক, ত্বক এবং জিহ্বার কাজ নিয়ন্ত্রণ করাই হচ্ছে থ্যালামাসের কাজ। আর হাইপোথ্যালামাসের কাজ হলো তোমার এই শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, আবেগ নিয়ন্ত্রণ, ক্ষুধা, তৃষ্ণা, এগুলো সবই কিন্তু হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে। তার সাথে চলে আসো মধ্য মস্তিষ্ক। দেখো মধ্য মস্তিষ্কের কাজ হচ্ছে তোমার এই চোখ ও কানের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা আর কি। তা চোখের এই যে মুভমেন্ট নিয়ন্ত্রণ, এটাও কিন্তু মধ্য মস্তিষ্কের কাজ। লঘু মস্তিষ্ক, দেখো লঘু, ওই যে তোমার পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে রয়েছে লঘু মস্তিষ্ক। এই লঘু মস্তিষ্কের কাজ হচ্ছে শরীরের ভারসাম্য ও সমন্বয় নিয়ন্ত্রণ করা। গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা যে শরীরের ভারসাম্য ও সমন্বয় নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক। তারপরে সূক্ষ্ম পেশি সঞ্চালন নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক। পন্সের কাজ কি, মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন ঘটায়, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে, আর এই ঘুম ও জেগে ওঠা নিয়ন্ত্রণ, আমরা যে ঘুমিয়ে পড়ি, জেগে উঠি, এগুলো সবই কিন্তু এই পন্স নিয়ন্ত্রণ করে।
দেখো মেডুলা হচ্ছে হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করে, শ্বাস-প্রশ্বাসও নিয়ন্ত্রণ করে। তারপরে আমাদের যে অনৈচ্ছিক যে কাজগুলো, অনৈচ্ছিক যে ক্রিয়া যেমন কাশি আসে হট করে, হাঁচি চলে আসে, বমি ভাব হয়, এই অনৈচ্ছিক ক্রিয়াগুলোও নিয়ন্ত্রণ করে মেডুলা। কেমন? দেখো তুমি যদি আগুনে হাত দাও, হাত দিলে হাত সরিয়ে নাও সঙ্গে, সঙ্গে। তার জন্য কোন অঙ্গটা দায়ী সেটা হচ্ছে সুষুম্না কাণ্ড, মাথায় রাখবে। আর এটি এক ধরনের প্রতিবর্ত ক্রিয়া। কেমন? দেখো স্নায়ুতন্ত্রের মৌলিক মানে গঠনগত বা কাঠামোগত বা কার্যগত বলতে পারো এককটার নাম হচ্ছে নিউরন। নিউরনের মানে নিউরন সম্পর্কিত অধ্যয়নকে নিউরোলজি বলা হয়। নিউরনের গঠন কি, কি রয়েছে? ডেনড্রাইট রয়েছে, নিউক্লিয়াস, অ্যাক্সন রয়েছে। ছবি থাকলে ভালো মতো বুঝতে পারতে। যাই হোক মাথায় রাখবা নিউরনের গঠন হচ্ছে ডেনড্রাইট, নিউক্লিয়াস আর অ্যাক্সন। দেখো নিউরনের কোষ দেহকে বলা হয় সোমা বা সাইটন, মাথায় রাখবে। অ্যাক্সন নিউরোলেমা পর্দা দ্বারা আবৃত থাকে, অ্যাক্সন নিউরোলেমা পর্দা দ্বারা আবৃত থাকে। দেখো স্নায়ু আবেগের প্রকৃতি ইলেকট্রোকেমিক্যাল, অর্থাৎ এতে বৈদ্যুতিক ও রাসায়নিক দুই ধরনের পরিবর্তন ঘটে, মাথায় রাখবে। স্নায়ু আবেগে ইলেকট্রোকেমিক্যাল অর্থাৎ বৈদ্যুতিক ও রাসায়নিক দুই ধরনের পরিবর্তন ঘটে। দুটি নিউরনের সংযোগ স্থাপনকে সাইন্যাপস বলা হয়। দেখো সেন্সরি নিউরন ও মোটর নিউরনকে সংযোগ করে যে নিউরন তাকে ইন্টার নিউরন বলা হয়। কেমন? মানবদেহে 31 জোড়া স্পাইনাল নার্ভ বা বলতে পারো স্পাইনাল স্নায়ু রয়েছে 31 জোড়া। আর করোটিক স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। ঠিক আছে? আচ্ছা দেখো অলফ্যাক্টরি রিসেপ্টর এর কাজ হচ্ছে কি, ওই যে গন্ধ যে অনুভব করতে সাহায্য করে, আর মানে গন্ধ অনুভব করতে সাহায্য করে। আর তোমার এই গস্টেটরি রিসেপ্টর এ হচ্ছে স্বাদ অনুভব করতে সাহায্য করে। হান্টিংটনের রোগ, মাথায় রাখবে হান্টিংটনের রোগ হলো এটি একটি জেনেটিক নিউরোডিজেনারেটিভ রোগ। কি বললাম? এটি একটি জেনেটিক নিউরোডিজেনারেটিভ রোগ, যেখানে মস্তিষ্কের নিউরন ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়, মানে ধীরে ধীরে যদি ধ্বংস হয়ে যায় মস্তিষ্কের নিউরন, তাহলে এই রোগটা হয়ে থাকে। দেখো ডোপামিন উৎপন্নকারী নিউরন মারা গেলে যে রোগটি হয় তার নাম হচ্ছে পার্কিনসন রোগ, মাথায় রাখবে। যে ডোপামিন উৎপন্নকারী নিউরন যদি মারা যায় তাহলে পার্কিনসন রোগ হবে। এতে কম্পন, চলাফেরা সমস্যা, ভারসাম্যহীনতা দেখা যায়। কেমন? চলে আসি দেখো তোমাদের উদ্ভিদ চলন। চলন বলে কোনো আলাদা অধ্যায় নেই, তবুও তুমি দেখবা ওই যে তোমাদের স্নায়ুতন্ত্র মানে এই যে নিয়ন্ত্রণ, সমন্বয় ও মানে নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধনের মধ্যে কিন্তু পাওয়া কিছুটা আছে উদ্ভিদ চলন বলে। দেখো বৃদ্ধি নিরপেক্ষ চলন, মানে এই চলনে কোনো বৃদ্ধি হয় না। সাধারণত স্পর্শ, আলো, তাপমাত্রা ইত্যাদি উদ্দীপকের ফলেই এটা হয়। যেমন এই লজ্জাপতির পাতা স্পর্শ করা মাত্রই সেটা বন্ধ হয়ে যায়। এটা কিন্তু বৃদ্ধি নিরপেক্ষ চলন, উদ্ভিদদের বৃদ্ধি নিরপেক্ষ চলন। দেখো উদ্দীপনা তড়িৎ রাসায়নিক সংকেত হিসাবে কোষ থেকে কোষে ছড়িয়ে পড়ে, মাথায় রাখবে। দেখো চলন ঘটে কোষের ভেতরে জলের পরিমাণ পরিবর্তন হওয়ার উপরেই কিন্তু, মানে জলের পরিমাণ কম বেশি হওয়ার ফলেই কিন্তু উদ্ভিদদের এই রকমের চলন দেখা যায়, এই যে বৃদ্ধি নিরপেক্ষ চলন। তোমার এই কোষ যখন ফুলে ফেপে ওঠে বা কুঁচকে যায়, তার মানে ফুলে ফেপে উঠলে পরে কি হবে? পাতার আকৃতি বদলে যাবে, যখন কুঁচকে যাবে, তাই না? তাহলেও কিন্তু পাতার আকৃতি বদলে যাবে। এর মাধ্যমেই কিন্তু এই চলনগুলো হয়ে থাকে। দেখো বৃদ্ধিজনিত চলন, যার মধ্যে রয়েছে ফটোট্রপিজম। বা বলতে পারো ফটোট্রপিক চলন, মানে কাণ্ড আলোর দিকে বেঁকে যাওয়া, কাণ্ড আলোর দিকে বেঁকে যায়, সেটাই তো ফটোট্রপিক চলন, তাই না? এটা হচ্ছে ধনাত্মক প্রভাব। আর ঋণাত্মক প্রভাব হচ্ছে মূল আলোর বিপরীত দিকে বেঁকে যায়, এটা কিন্তু ঋণাত্মক প্রভাব। দুটোই কিন্তু ফটোট্রপিজমের মধ্যেই পড়ছে। জিওট্রপিজম বলবা মূল নিচের দিকে যাচ্ছে, মানে কাণ্ড আর উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু জিওট্রপিজম চলন। হাইড্রোট্রপিজম নামের মাধ্যমে বুঝতে পারছো, জিও, ফটো, হাইড্রো। হাইড্রো অর্থাৎ জল, জল জল থাকা মানে জলের দিকে মূলের চলন, তাই না? তারপরে ট্রপিজম, কেমোট্রপিজম এটা কিন্তু গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা যে পরাগনালী ডিম্বকের দিকে বৃদ্ধি পাওয়াটা হচ্ছে কেমোট্রপিক চলন বা কেমোট্রপিজম। দেখো উদ্ভিদ কিভাবে উদ্দীপনায় সাড়া দেয়। উদ্ভিদ দ্রুত সাড়া দেয় তড়িৎ রাসায়নিক সংকেতের মাধ্যমে, আর ধীরে সাড়া দেয় রাসায়নিক বার্তা অর্থাৎ হরমোন স্থানান্তরের মাধ্যমে। দেখো বৃদ্ধি ত্বরান্বিতকারী হরমোন হচ্ছে এই অক্সিন। অক্সিন কি আলোর বিপরীত পাশে জমা হয় আর হচ্ছে কোষ দীর্ঘতর করে, কাণ্ড আলোর দিকে বেঁকে যায়,
তাই না? আচ্ছা, না মানে মোদ্দা কথা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে অক্সিন, তাই না? দেখো জিবরেলিন কি করে? জিবরেলিন হচ্ছে কাণ্ডের বৃদ্ধি বাড়ায়, মাথায় রাখবে। আর সাইটোকাইনিন কোষ বিভাজন ত্বরান্বিত করে, বীজ ও মানে ফলে এটা বেশি পরিমাণে পাওয়া যায় সাইটোকাইনিন। আর বৃদ্ধি বাধাদানকারী হরমোন এই অ্যাবসিসিক অ্যাসিড যেটা বৃদ্ধি থামিয়ে দেয়, এবং সাথে বলতে পারো যে পাতা নুইয়ে পড়াও কিন্তু এই হরমোনের কারণেই হয়ে থাকে। চলে আসো প্রাণী হরমোনটা দেখে নাও একটু, যে প্রাণীর দেহে অন্তঃক্ষরা গ্রন্থি হরমোন নিঃসরণ করে। হরমোন রক্তে মিশে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন অঙ্গে মানে কাজ করে আর কি। তা হরমোন স্নায়ুতন্ত্রের মতো দ্রুত না হলেও দীর্ঘস্থায়ী এবং সম্বন্ধিত প্রভাব সৃষ্টি করে। কেমন? ভয় বা বিপদের সময় প্রাণীরা যে প্রতিক্রিয়া হয় সেটা অ্যাড্রিনালিনের জন্য, মাথায় রাখবে। এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় অ্যাড্রিনালিন হরমোন। এর ফলে মানে এই অ্যাড্রিনালিন হরমোন যদি যখন নিঃসৃত হবে তখন আমরা কি, আমাদের হৃদস্পন্দন বেড়ে যাবে, পেশিতে বেশি অক্সিজেন ছড়িয়ে পড়বে, তারপরে তোমার মানে খাবার নালীতে বা ত্বকে রক্ত কম পৌঁছাবে, তারপরে পেশিতে বেশি রক্ত যাবে এবং শ্বাস প্রশ্বাস বাড়বে, দেহ লড়াই বা পালানোর দুটো পরিস্থিতির জন্যই প্রস্তুতি নেয়। মানে যখন আমরা হট করে ভয় পেয়ে যাই, তাই না? তখন আমরা কি, ধরো হট করে তুমি রাস্তা দিয়ে ফুটপাথ দিয়ে চলছো, পেছন থেকে হট করে একটা বড় গাড়ি বা মোটর সাইকেল এসে তোমাকে কানের গোড়ায় এসে বাঁশি বাজিয়ে দিল। তাহলে সঙ্গে সঙ্গে তুমি লাফ মারবা বা পালিয়ে যাওয়ার চেষ্টা করবা, তখন কিন্তু হট করে তোমার ভয় পেয়ে যাচ্ছ, অর্থাৎ অ্যাড্রিনালিন হরমোন কিন্তু বেশি মাত্রায় আর কি নিঃসৃত হয়ে হয়ে যাচ্ছে। সেই জন্যই কিন্তু তুমি ভয় পাচ্ছ এবং পালানো বা লাফানোর প্রস্তুতি নেবে সেই সময়ই। বুঝতে পারছো? দেখো প্রাণী হরমোনের মূল কাজ হচ্ছে দেহের বৃদ্ধি, তারপরে যৌন পরিপক্কতা, বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করা, রক্তের শর্করা নিয়ন্ত্রণ করা, দেহের স্থায়ী সামঞ্জস্য বজায় রাখা, বিপদের সময় দ্রুত প্রস্তুতি নেওয়া, এগুলো সবই কিন্তু প্রাণী হরমোনের কাজ। দেখো থাইরয়েড গ্রন্থি ও আয়োডিন থেকে দেখে নাও যে খাদ্যে আয়োডিন না থাকলে থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন তৈরি করতে পারে না। বুঝতে পারছো? আয়োডিনের কিন্তু প্রয়োজন। খাদ্যে যদি আয়োডিন না থাকে তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে তো তোমার এই থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। তাহলে সেখানে কিন্তু থাইরক্সিন তৈরি হতে পারবে না। দেখো থাইরক্সিন এই বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, মাথায় রাখবে। আয়োডিনের অভাবে গলগণ্ড হয়। চলে আসো গ্রোথ হরমোন, যেটা পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়, দেহের বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রণ করে। গ্রোথ মানে বুঝতেই পারছো। আর শিশু বয়সে যদি এটা কম নিঃসৃত হয় তাহলে বামনত্ব রোগ হয়, আর বেশি হলে অত্যাধিক লম্বা হয়ে যায়। দেখো যৌনকাল বা বয়স সন্ধিকাল, পুরুষদের তৈরি হয়ে যায় টেস্টোস্টেরন আর নারীদের ইস্ট্রোজেন। আর এগুলো কি করে, দেহে মানে ওই যে দাড়িগোঁফ হয়, আবার কণ্ঠস্বর পরিবর্তন, শরীরের গঠনের পরিবর্তন হয়, তাই না? দেখো ডায়াবেটিস ও ইনসুলিন হচ্ছে কি অগ্নাশয়ের ইনসুলিন, অগ্নাশয়ে আর কি ইনসুলিন তৈরি হয় জানোই তো। অগ্নাশয়ের তোমার হচ্ছে এই বিটা কোষ থেকে, তাই না? আর ইনসুলিন রক্তে শর্করার মাত্রা কমায়। ইনসুলিন কমে গেলে ডায়াবেটিস, তারপরে মাথায় রাখবা চিনি কম খেতে হয়, তাই না? তখন আর ইনসুলিন ইনজেকশন লাগাতে হয়, তাই না? ইনসুলিন যখন কমে যায় তখন কি হয়, ডায়াবেটিস হয়, চিনি কম খেতে হয় এবং তোমার ওই ইনসুলিন ইনজেকশন লাগাতে হয়। গ্রোথ হরমোন যেটা পিটুইটারি থেকে নিঃসৃত হয়, তোমার এই দেহের বৃদ্ধি ঘটায়। থাইরক্সিন থাইরয়েড থেকে নিঃসৃত হয়, মানে থাইরয়েড গ্রন্থি থেকে বিপাক নিয়ন্ত্রণ করে। ইনসুলিন হচ্ছে অগ্নাশয়ের বিটা কোষ থেকে নির্গত হয়, যেটা তোমার ওই রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে। টেস্টোস্টেরন শুক্রাশয় থেকে, পুরুষ বৈশিষ্ট্য দাড়িগোঁফ গজায়। ইস্ট্রোজেন তোমার ওই ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়, নারীদের বৈশিষ্ট্য, তাই না? আর অ্যাড্রিনালিন হচ্ছে হরমোন, সেটা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়, বিপদের সময় দেহকে প্রস্তুত করে। রিলিজিং হরমোন একটা হচ্ছে এই হাইপোথ্যালামাস, একটা রিলিজিং হরমোন, যেটা পিটুইটারিকে হরমোন নিঃসরণে উদ্দীপিত করে। আরও অন্যান্য মানে দেখো হাইপোথ্যালামাসকে বলতে পারো প্রভুর প্রভুগ্রন্থি, কারণ পিটুইটারি তো প্রভুগ্রন্থি, আর তার উপরে রয়েছে হাইপোথ্যালামাস। মানে হাইপোথ্যালামাসই পিটুইটারিকে বলবে এই হরমোন ওই হরমোন ওই হরমোন নিঃসরণ কর, তাই না বস? তোমাদের যখন পড়িয়েছি তখন ভালো মতো বুঝিয়ে দিয়েছি। চলে আসো জীব কিভাবে জনন কার্য করে। দেখো দেখো নিউক্লিয়াসে উপস্থিত ক্রোমোজোমগুলো ডিএনএ রূপে জনিত্রী যণু থেকে পরবর্তী অপত্য যণুতে বংশগত তথ্য বহন করে। এককোষী জীব কোষ বিভাজন বা ফিশনের মাধ্যমে নতুন জীব সৃষ্টি করে। ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া দ্বিবিভাজনের মাধ্যমে দুইটি সমান অংশে বিভক্ত হয়ে জনন কার্য সম্পূর্ণ করে। অ্যামিবা, তার সাথে মাথায় রাখবা লিসমেনিয়া, এরা কিন্তু দ্বিবিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে, আর কি জনন কার্য সম্পূর্ণ করে। লিসমেনিয়া এটা হচ্ছে কালাজ্বরের একটা জীবাণু, মানে কালাজ্বরের রোগ জীবাণুর নাম হচ্ছে লিসমেনিয়া। এর কোষের এক প্রান্তে চাবুকের সদৃশ তোমার এই ফ্লাজেলাম থাকে।
মাথায় রাখবে, তো পরীক্ষা দিতেই পারে। নিম্নলিখিত কোন জীবাণু কোষে তোমার ওই চাবুকের সদৃশ ফ্লাজেলাম থাকে, লিশমেনিয়া হয়ে যাবে। কেমন? দেখো ম্যালেরিয়া সৃষ্টিকারী, আমি তোমাদের বলেই দিয়েছি যে এখানে কেবলমাত্র যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, পাঠ্য বইয়ের যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলোই কিন্তু তুলে আলোচনা করিয়ে দিচ্ছি। কেমন? দেখো ম্যালেরিয়া সৃষ্টিকারী যে পরজীবী তার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। এটা হচ্ছে বহু বিভাজন ঘটে তার, প্লাজমোডিয়ামের ক্ষেত্রে বহু বিভাজন ঘটে। দেখো স্পাইরোজাইরা, এরা হচ্ছে খণ্ডি ভবনের মাধ্যমে জনন সম্পূর্ণ করে। হাইড্রা, প্লানেরিয়া এরা হচ্ছে খণ্ডিত হয়ে পুনরুৎপাদনের মাধ্যমে বংশবিস্তার করে। হাইড্রা কর্কট গম গঠন করে, ওই যে ব্লাডিং কি বুডিং, ব্লাডিং নয়, বুডিংয়ের মাধ্যমে কিন্তু জনন করে। ঠিক আছে? আখ, গোলাপ, আঙুর এদের ক্ষেত্রে অঙ্গজ জনন বা বলতে পারো লেয়ারিং বা গ্রাফটিং এর মাধ্যমে কিন্তু এরা জনন কার্য সম্পূর্ণ করে। পাথরকুচির পাতায় তো জানোই যে পাথরকুচির পাতায় প্রান্ত থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করে অঙ্গজ জনন সম্পূর্ণ করে। টিস্যু কালচার বা কলা পুষ্টি পদ্ধতিতে দ্রুত উন্নত মানের উদ্ভিদ উৎপাদন করা সম্ভব। রাইজোপাস স্পোর বা রেণু উৎপাদনের মাধ্যমে কিন্তু বংশবৃদ্ধি করে, মাথায় রাখবা। দেখো ফুলের প্রজনন অঙ্গ হলো কি কি? ওই পুংকেশর আর গর্ভকেশর হলো ফুলের প্রজনন অঙ্গ। মাথায় রাখবে, ফুলের প্রজনন অঙ্গ হচ্ছে পুংকেশর, গর্ভকেশর। ফুলের এই ফুল সম্পর্কিত তথ্যগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, মাথায় রাখবো অবশ্যই। দেখো এই পেঁপে ও তরমুজ এদের যে ফুলগুলো সেটা হচ্ছে একলিঙ্গ ফুল। জবা, সরিষার এদের ফুলগুলো উভয় লিঙ্গ ফুল। দেখো গর্ভকেশরের স্ফীত তলদেশীয় অংশটিকে গর্ভাশয় বলে, মাথায় রাখবে। কি বললাম? গর্ভকেশরের স্ফীত তলদেশীয় অংশটি গর্ভাশয়। গর্ভকেশরের মাঝের লম্বাটে অংশটি গর্ভদণ্ড। আর গর্ভকেশরের একদম আগায় বা বলতে পারো শীর্ষে যে প্রান্তটি এরকম টাইপের থাকে, সেটা হচ্ছে গর্ভমুণ্ড। কেমন? দেখো গর্ভমুণ্ড আঠালো যাতে পরাগরেণু আটকে থাকতে পারে। কেমন? সেই জন্য গর্ভমুণ্ড কিন্তু আঠালো। আর এই গর্ভাশয়ের ভেতরে ডিম্বক থাকে। কিসের ভেতরে? গর্ভাশয়ের ভেতরে ডিম্বক থাকে। ডিম্বকে ডিম্বকোষ বা ডিম্বাণু থাকে। ডিম্বকোষ বা ডিম্বাণু থাকে। একই ফুলের পুংকেশর থেকে, কি বললাম? একই ফুলের পুংকেশর থেকে গর্ভমুণ্ডে পরাগরেণু গেলে তাকে স্বপরাগায়ন বলা হয়। আর একটি ফুল থেকে অন্য ফুলে কোনো পতঙ্গ বা বায়ু বা জল বা বলতে পারো কোনো প্রাণীর মাধ্যমে যখন একটি ফুল থেকে অন্য ফুলে পরাগরেণু গেলে পরে সেটা পরপরাগায়ন বা বলা যায় যে ইতর পরাগায়ন বলা হয়। তা এই ইতর পরাগায়নে সাহায্য করে তোমার এই বাতাস, জল এবং প্রাণীর মাধ্যমে কিন্তু ঘটে। চলে আসো, পুং জনন কোষ পরাগ নালিকার দ্বারা স্ত্রী জনন কোষে পৌঁছায়। বলছে যখন কোষের বৃদ্ধির হার কমতে শুরু করে তখনই জনন কলাগুলো পরিণত হতে থাকে এবং কৈশোর কালের এই সময়কালকে কিন্তু বয়ঃসন্ধিকাল বলা হয়। দেখো পুং জননতন্ত্র পুং জননতন্ত্রে কি কি থাকে? তোমার এই ভাস ডিফারেন্স, প্রোটেস্ট গ্রন্থি, সেমিনাল ভেসিকল, তার সাথে মাথায় রাখা শুক্রাণু, স্কোটাম, তাই না? আর স্ত্রী জননতন্ত্রে ডিম্বনালী, যাকে ফ্যালোপিয়ান টিউব বা ফ্যালোপিয়ান নালী বলা হয়, সাথে তোমার হচ্ছে সার্ভিক্স, জরায়ু, ডিম্বাশয় থাকে, তাই না? তো দেখো দুটি ডিম্বনালী যুক্ত হয়ে জরায়ু গঠিত হয় এবং এই জরায়ু সার্ভিক্সের মাধ্যমে যোনিতে উন্মুক্ত থাকে। ভ্রূণটি এই একটা ভ্রূণ, তা ভ্রূণটি তোমার এই মায়ের দেখো ভ্রূণটি মায়ের রক্ত থেকে যে বিশেষ কলার সাহায্যে পুষ্টি পায় তাকে অমরা বা প্লাসেন্টা বলে। গুরুত্বপূর্ণ, হ্যাঁ? দেখো ডিম্বাণু নিষিক্ত হলে পরে এটি একদিন পর্যন্ত জীবিত থাকতে পারে। রজস্চক্রে রক্ত এবং মিউকাসের ক্ষরণ সাধারণত 2 থেকে 8 দিন পর্যন্ত স্থায়ী হয়। এইচআইভি এইডস এর মতো ভাইরাসজনিত সংক্রমণ, তোমার এই সিফিলিস ও গনোরিয়ার মতো ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ যৌন সংস্পর্শের মাধ্যমে কিন্তু ছড়ায়। আর এই পেনিস কভার, তারপরে মৌলিক বড়ি লুপ বা কপারটি ব্যবহার করেই কিন্তু গর্ভধারণ প্রতিরোধ করা যায়। এগুলো দেখবে সব পাঠ্য বইতে আছে। কেমন? চলে আসো, শেষে রয়েছে বংশগতি। বিবর্তন তো হবে না। তো দেখো বংশগতি হলো পিতামাতা থেকে জিনের মাধ্যমে বৈশিষ্ট্যের সঞ্চারণ। এই মেন্ডেল ছিলেন আধুনিক জিন তত্ত্বের জনক। মেন্ডেল ওই মটর গাছ নিয়ে 8 বছর দীর্ঘ পরীক্ষা করেছিলেন। তিনি প্রথম বৈজ্ঞানিকভাবে প্রলক্ষণগুলো গণনা করে নিয়ম প্রস্তাব করেন। ঠিক আছে? যে লম্বা বড় হাতের টি মানে লম্বা আর ছোট হাতের টি মানে খর্ব। তাই লম্বা খর্ব গাছ নিয়েই কিন্তু সংকরায়ন ঘটান।
ঠিক আছে? তাই গাছের সংকরায়নে F1 প্রজন্মে তিনি দেখলেন যে সব গাছই লম্বা বেরোচ্ছে। কোনো গাছই কিন্তু মানে মাঝামাঝি বা ছোট হয়নি। বুঝতে পারছো? এক্ষেত্রে কিন্তু ১ম প্রজন্মে তিনি সব গাছই লম্বা পেয়েছিলেন। অর্থাৎ একটি মাত্র প্রলক্ষণ দৃশ্যমান, এটিই হলো প্রকট। কেমন? F1 এ গাছগুলো বাহ্যিকভাবে লম্বা হলেও ভেতরে তোমার হচ্ছে টি মানে বড় হাতের টি মানে লম্বা বোঝায় আর ছোট হাতের টি মানে খর্ব। ২ টি জিন বহন করে। ঠিক আছে? লম্বা হলেও কিন্তু এরা ২ টি জিন বহন করছে। কিন্তু যেহেতু ১ম এ বড় হাতের টি আছে তাই আমরা বড় ধরবো। আর F1 এর স্বপরাগায়নে তোমার F2 তে 3:1 অনুপাতে এই লম্বা আর খর্ব গাছ পাওয়া যায়। কি অনুপাতে? 3:1 অনুপাতে। F2 জিনগত গঠনে 1:2:1 তাই না? আর দেখো এই যে হচ্ছে লম্বা খর্ব মানে এটাও কিন্তু লম্বাই বোঝায়। কারণ আমি বলেই দিলাম বড় হাতের একটা টি যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটাও কিন্তু লম্বা ধরা হয়। আর দুটোই যদি ছোট হাতের টি থাকে তাহলে সেটা কিন্তু খর্ব। ঠিক আছে? কারণ প্রচ্ছন্ন অর্থাৎ খর্ব মাথায় রাখবা। দেখো মেন্ডেল প্রস্তাব করেন প্রত্যেকটি প্রলক্ষণ ২ টি ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত। এগুলোই কিন্তু জিন হিসেবে পরিচিত। কেমন? দেখো বিভিন্ন প্রাণীতে লিঙ্গ নির্ধারণ জিনগত বা পরিবেশগত দুটোভাবেই হতে পারে। কিছু সরীসৃপে লিঙ্গ নির্ধারণ তোমার এই ডিমের ইনকিউবেশন তাপমাত্রার উপর কিন্তু নির্ভর করে। গুরুত্বপূর্ণ মাথায় রাখবা। কিছু সরীসৃপে লিঙ্গ নির্ধারণ তোমার এই ডিমের ইনকিউবেশন তাপমাত্রার উপর নির্ভর করে। কিছু প্রাণী যেমন শামুক এরা কিন্তু জীবনচক্রে লিঙ্গ পরিবর্তন করতে পারে। গুরুত্বপূর্ণ মাথায় রাখবা শামুক কি করতে পারে? তাদের জীবনচক্রে লিঙ্গ পরিবর্তন করতে পারে। মানুষের ক্ষেত্রে তোমার এই লিঙ্গ সম্পূর্ণ জিনগতভাবে মানে জিনের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, তাই না? মানুষের তো শরীরে হচ্ছে ২২ জোড়া অটোজোম আর ১ জোড়া সেক্স ক্রোমোজোম থাকে। যেটাই মানে আরকি বলে দেবে ছেলে না মেয়ে আরকি কি হবে। দেখো নারীর সেক্স ক্রোমোজোম হচ্ছে XX আর পুরুষের XY। তা মায়ের ডিম্বাণু সবসময় X ক্রোমোজোম বহন করে আর পিতার ডিম্বাণু X বা Y দুটোই বহন করতে পারে। তাই সন্তানের লিঙ্গ পিতার ক্রোমোজোমের উপর কিন্তু নির্ভরশীল। ঠিক আছে? পিতার থেকেই বোঝা যাবে যে ছেলে হবে না মেয়ে। তো যাই হোক দেখো পিতার X হলে পরে সেটা মেয়ে হবে আর পিতার Y হলে এটা ছেলে। তা ছেলে ও মেয়ের জন্মানোর সম্ভাবনা এটা কিন্তু 50-50 ঠিক আছে? লিঙ্গ নির্ধারণের প্রধান ভূমিকা পালন করে Y ক্রোমোজোম। তাই না? Y ক্রোমোজোমই কিন্তু কি হবে বুঝতেই পারছো। Y ক্রোমোজোমে S আর Y জিন। এই ছিল তোমাদের ১ম শ্রেণীর হচ্ছে বায়োলজি। বলো কেমন লাগলো? যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও, আমার সাথে থেকো। ঠিক আছে? সবাই ভালো করে কিন্তু রিভিশন করে নাও। আগামীকাল থেকেই আমি তোমাদের এনালাইসিস করিয়ে দেবো। ঠিক আছে? যে কি ধরনের প্রশ্ন আসছে, কিভাবে তুমি যাদের সামনে পরীক্ষা, তাই না? এখনো এনসিটি এন্টিমেশন দিইনি, চিন্তা করবা না। কারণ তোমাদের ৪-৫ টা ফেজে পরীক্ষা হবে। ফার্স্ট ফেজে না হলেও সেকেন্ড ফেজ, থার্ড ফেজ মানে বুঝতে পারছো ১৬ই জানুয়ারি পর্যন্ত পরীক্ষা হবে। কোনো অসুবিধা নেই। সবাই ভালো করে রিভিশন করো। রাখছি। জয় হিন্দ।